জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজের সুপার অ্যাডভান্স টিমে আজকে আপনারা সবাই একত্রিত হয়েছেন যথাসময়ে, এজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি তো কন্টিনিউয়াসলি রেগুলার যেটা করতেছি সেটা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি। তো প্রোডাক্ট নিয়ে আলোচনার ভিতরে আমার প্রায় আর মাত্র 7টা প্রোডাক্ট বাকি আছে। তো এই 7টা প্রোডাক্ট পরবর্তীতে আমি কোনো এক সময় আলোচনা করব। আপনাদের সামনে আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমরা প্রোডাক্ট সম্পর্কে জেনেছি, তাহলে এবার কী করতে হবে, প্রোডাক্টটা মার্কেটিং করতে হবে। তো এই প্রোডাক্টটা মার্কেটিং করতে হলে আপনারা হয়তো বা অনেকে জানেন, বা যারা মার্কেটিংয়ে পড়াশোনা করছেন, বিজনেস নিয়ে পড়াশোনা করছেন, মার্কেটিংয়ের 4P কি, সেটা হচ্ছে যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তাহলে যে একজন ব্যক্তি সেলসম্যান, তিনি কাজ করে দেড় পি নিয়ে। কেমন? যেমন প্রোডাক্টটা কিন্তু কোম্পানি উৎপাদন করে দেয়। তারপরে ধরেন প্রাইস, মূল্যটা কোম্পানি নির্ধারণ করে দেয়। এরপরে প্লেস, স্থানটা কোম্পানি নির্ধারণ করে। আর প্রমোশন মানে প্রমোট করা। ওই কাজটা প্লেসের অর্ধেক, প্লেসমেন্টের অর্ধেক, আর প্রমোশনের 1P পুরোটা, এই 1.5P নিয়ে একটা সেলসম্যানে কাজ করে। কিন্তু এই 4Pটা বর্তমানে এসে, বর্তমান তথ্য প্রযুক্তি বা বর্তমান এই 4Pটা হচ্ছে, ধরেন আজকে থেকে আরো এক যুগ আগে ছিল, এখন এই 4Pটা হয়েছে পোস্ট সিতে পরিণত হয়েছে। পোস্ট সিতে পরিণত হয়েছে কি? যেমন প্রথমে যদি একটা সির কথা বলি, সেটা হচ্ছে কাস্টমার সলিউশন, ক্রেতার সমাধান, কাস্টমার কস্ট, ক্রেতার খরচ, কনভেন্স, সুবিধা, কমিউনিকেশন, যোগাযোগ। তাহলে ভাই আমরা অন্তত এতটুকু বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমাদের আগে যে 4P ছিল মার্কেটিংয়ের, এখন ওই 4P আসে কিসের উপর নিতে হয়েছে? 4Cর ভিতরে প্রথম সি কি? কাস্টমার সলিউশন। মানুষ কিন্তু এখন যে কোনো প্রোডাক্টের মাধ্যমে মূলত তার সমস্যাটা সমাধান খোঁজ করে, ক্রেতার সমাধান। তারপর কাস্টমার কস্ট, ক্রেতার খরচ, সে চায় কীভাবে খরচ কম করতে পারে, কম দিয়ে একটা পণ্য ক্রয় করতে পারে। কনভেন্স, সুবিধা, তাকে আপনি কনভেন্স করতে হবে। এরপরে হচ্ছে যে কমিউনিকেশন, যোগাযোগ। তো আজকে যে লাস্ট যে 4Cর লাস্টটা যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশনের আজকে যেহেতু 7তম ক্লাস, আর আমি এই 7টাকে কিন্তু আসলে অনেকভাবে দেখি। লাকি 7 আসলেই কিন্তু সত্যিকারই লাকি 7। যেমন আমরা সূরা ফাতিহা, 7 আয়াত, তারপরে দেখা গেছে যে 7 আসমান, তারপরে ধরেন করছে, কি বলা যায়, এই যে তোয়াফ করে 7 বার। টোটালি 7টা আসলে কিন্তু আসলে একটা ভ্যালুয়েবল সংখ্যা। তো আমি 4C অফ কমিউনিকেশন, 7C অফ কমিউনিকেশন, যেহেতু আমি ওইখানে 4টা সির ভিতরে একটা সি পাইছি, কি লাস্ট, কমিউনিকেশন। ওই কমিউনিকেশনটা এখন আসি 7C অফ কমিউনিকেশন, যোগাযোগ দক্ষতা উন্নয়নকরণ। এর 7Cর ভিতরে প্রথম একটা সি যেটা, সেটা হচ্ছে ক্লিয়ার। যা বলবেন পরিষ্কার করে বলা। যেমন ধরেন আপনাকে বলি যে সাপোজ আপনি আপনার ছোট বোনের বিয়ের দাওয়াত দিতে গেছিলেন একজনকে, গিয়ে বলতেছেন যে ছেলে পাত্র অমুক কাজ করে, পাত্রর বাবা এই করে, পাত্রর বাড়ি ওই জায়গায়, পাত্রর এই সম্পদ আছে। কিন্তু টোটালি শেষ যেটা ক্লিয়ার করে বলা, যেটা দাওয়াত দেওয়ার, ওটাই দেন না, আপনি চলে আসছেন। তাহলে কি এটা ক্লিয়ার হলো? কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে যে অমুক শুক্রবারে অমুক তারিখে আমার ছোট বোনের বিয়া, তোমাকে আসতে হবে। এটা হচ্ছে ক্লিয়ার করা। তাহলে আমরা 7Cর প্রথম সিটা পাইছি কি? ক্লিয়ার। যা বলবো ক্লিয়ার করে বলতে হবে। আর এই 7Cর ভিতরে আমি আরেকটা কথা বলি, এটা আমরা ধরের মতন প্রথম দিন থেকে হবে না, কিন্তু আমাদের ব্যবসায়িক কাজে, যে কোনো জায়গাতে পাবলিক স্পিকিংয়ের কাজে, 1 to 1 কথা বলা, মানে 1 by 1 কথা বলার কাজে এটা খুব কাজে দিবে, যদি আপনারা একটু এটাকে ফলো করতে পারেন। এর পরবর্তীতে নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কনসাইজ, মানে 2 নম্বর সি যেটা, সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত করে বলা। যেমন আমরা সংক্ষিপ্ত বলা কিরকম, আমরা এখন যে মোবাইলে যে ভিডিওগুলো দেখি, এই ভিডিওগুলো কি আমরা কি শর্ট ভিডিও দেখি না লং ভিডিও দেখি? শর্ট ভিডিও দেখি। ইভেন আপনারা যদি অ্যাড দেখবেন যে 30 সেকেন্ডের একটা অ্যাডের ভিতরে ফুল বিষয়টা চলে আসে। আমি এখন ধরেন আপনাদের সামনে একটা গল্প বলবো, গল্পটা যদি 1 ঘন্টা লাগাত শুধু গল্পই বলি, তাহলে কি আপনারা শুনবেন?
শুনবেন না, তার মানে আপনাকে যেটা বলতে হবে এটা সংক্ষিপ্ত করে বলতে হবে, সংক্ষেপে বলা, কনসাইজ। এরপর হচ্ছে কনক্রিট। কনক্রিটটা আমরা পরিচিত হচ্ছি যে এইভাবে, সেটা হচ্ছে যে ধরেন এই বিশেষ করে রোডস, কালভার্ট, মানে কন্ট্যাক্ট আর কি। কনক্রিট বলতে রোডস, কালভার্টের এগুলাতে যে কাজ করা, ওইখানে কনক্রিট শব্দটা আমরা বেশি পরিচিত, মানে শক্ত মজবুত। কিন্তু আমাদের মার্কেটিংয়েরটাতে কনসাইজ যেটা, সেটা হচ্ছে যে কনক্রিট যেটা, সেটা হচ্ছে মূল। যেমন আমি যদি বলি যে এই মোবাইলটা খুবই ভালো মোবাইল, এই মোবাইলটা খুব ভালো সার্ভিস দিবে, তারপরে যে 2 বছরের ওয়ারেন্টি আছে, আসলে কিন্তু এটা কোনো কনক্রিট ইনফরমেশন হয়নি। কনক্রিট ইনফরমেশন হবে যে এটার র্যাম এতটুকু, এতটুকু, তারপরে যায় এটার ক্যামেরার সাইজ এতটুকু, ওটা হচ্ছে যে কনক্রিট ইনফরমেশন। তারপরে আরেকটা সি আছে, যেটা 4 নম্বর সি, সেটা হচ্ছে যে কারেক্ট, সঠিক তথ্য দেওয়া। আমরা যে কোনো সময় যখন কাউকে কোনো তথ্য দিব, তখন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। একটা ভুল তথ্য অনেক খারাপ সিচুয়েশন সৃষ্টি করতে পারে। যেমন ধরেন আপনি নিজে গেছেন একজন ডাক্তারের কাছে, গেছেন কেন? আপনার বুকে ব্যথা করতেছে, ব্যথা করতেছেন, আর ডাক্তারে বলছে যে আপনার হার্টে ব্লক হয়েছে, কিন্তু ওই এটা ছিল যে আপনার গ্যাস্ট্রিকের ব্যথা। কিন্তু আপনার যদি হার্টে ব্লক নাও থাকে, কিন্তু ডাক্তারের ওই ভুল ইনফরমেশন কারণে আপনার হার্টে দেখা গেছে যে ওই সময় তাৎক্ষণিক আপনি হার্ট অ্যাটাক করলেন। অতএব আমরা যেটা দিব, যাকে তথ্য দিব, কারেক্ট, সঠিক তথ্যটা দিব। এরপরে হচ্ছে যে কমপ্লিট, পূর্ণাঙ্গ তথ্য দেওয়া। 5 নম্বর সি যেটা, সেটা হচ্ছে কমপ্লিট, পূর্ণাঙ্গ তথ্য দেওয়া। মাঝে মধ্যে আমরা যেমন দেখা গেছে যে দেওয়ালে লেখা আছে এখানে প্রসাব করিবেন, এখানে প্রসাব করিবেন, পরবর্তী তথ্যটা আর নাই যে না করিলে করিলে বা করিবেন না, না শব্দটা নাই, শুধু এখানে আছে যে এখানে প্রসাব করিবেন। তাহলে তো দেখা গেছে যে আমরা দলবাদী সবাই এখানে প্রসাব করি, কিন্তু এখানে কিন্তু কমপ্লিট তথ্যটা হয় না। কমপ্লিট তথ্যটা হবে এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কমপ্লিট তথ্যটা এইভাবে হওয়ার কথা। এই ক্ষেত্রে আরও একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ধরেন একজন খুব দিনদার ভালো মানুষ, সে দেখা গেছে যে রাস্তার পাশে 1000 টাকাওয়ালা 5টা নোট পাইছে, আর এমনি ইমানের দিক দিয়েও আছে, আবার এমনি দেখা গেছে যে গরিব মানুষ, নিডি পার্সন, নেওয়া দরকার, সে কেউ দেখায় নাই, সে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে সে আবার কোথাও ওয়াজে শুনছিল যে যখন কোনো কিছু পাওয়া হয়, পাইলে এটা মাইকিং করা বা ঘোষণা করা বা কিছুক্ষণ বলা, এর পরবর্তীতে এটা খাওয়ার একটা জায়েজ প্রক্রিয়া সে শুনছে। তখন সে কি করলো, এই 5000 টাকার এই নোটটা নিয়ে বলল যে এই টাকাটা কার, এই টাকাটা কার। তখন মানুষ আরো বিরক্ত হয়ে গেল, কি এর কি টাকা বেশি হয়ে গেছে, এর বলতেছে এই টাকাটা, কিন্তু কার শব্দটা আসতে বলতেছে, তার মানে সে এখানে কিন্তু কমপ্লিট তথ্যটা দিচ্ছে না। অতএব আমরা যে কোনো সময় কমপ্লিট তথ্য দিব, ভাই পূর্ণাঙ্গ তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে কার্টিয়াস। যেমন কার্টিয়াসটা হচ্ছে কার্টিসি থেকে আর কি। যেমন ধরেন আমরা ছোট বাচ্চার সাথে কিভাবে আচরণ করব, বড়দের সাথে কিভাবে আচরণ করবে, কার্টিয়াস মেনটেন করা আর কি। এরপর হচ্ছে কনসিডার্ড, মানে সহানুভূতিশীল হওয়া। সহানুভূতিশীল হওয়াটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের এই হল রুমে দেখা গেছে কারো একজনের মোবাইল ফোনটা পড়ে ভেঙে গেছে, আর আমরা বলতেছি যে ভালো হয়েছে। আসলে কিন্তু এটা কিন্তু সহানুভূতিশীল হয় না। আমি যদি একটু সহানুভূতি করি, ওনার মোবাইলটা নতুন হবে না, তারপরে অন্তত এতটুকু বলা যায় যে একটু দেখে শুনে মোবাইলটা রাখবেন না, বা মানে একটা আফসোস করা, কিন্তু সে জায়গায় সান্ত্বনা না দেয়। যেমন এখানে আরেকটা কনসিডারেটের ভিতরে আরেকটা সহানুভূতিশীল হওয়া। যেমন আপনি খুব সত্যবাদী ভাই, কিন্তু আপনি দেখা গেছে কি আপনি করলেন, মুদ্রা বাড়িতে গেলে আপনি হাসতেছেন, আপনার যে কোনো হয়তো হাস্যকর একটা কিন্তু ওইখানে আপনাকে যেটা থাকতে হবে, সেটা হচ্ছে গম্ভীরভাবে থাকতে হবে। ওইখানে কিন্তু হাসলে তো আর হবে না। তো এ হচ্ছে আমার 7C অফ কমিউনিকেশনের আলোচনা। আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমাদের 7টা প্রোডাক্ট ছিল, ওইখানের একটা প্রোডাক্টের অন্তত আমি প্র্যাকটিক্যাল একটা ক্লাস করানোর জন্য ওইখানের অ্যাবন একটা পানি, যেটা আমাদেরকে সিউসারে দেখাইছিল, ওই অ্যাবন পানিটা আমি কালেক্ট করতে পারলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওই যে আমাদের পিএইচ
মানে অ্যালক্লাইড যে ড্রপটা ওটার প্র্যাকটিক্যাল একটা ক্লাস দেখা দিব যে আসলে এখানে পিএইচ এর মানটা কেমন থাকে, বা ওই জমজমার পানিও আমি কালেকশন করছি, বা জমজমার পানি কতটা থাকে, তারপরে যে এই অ্যাবন পানিতে কতটুকু থাকে, বা আমাদের এই এখান থেকে অ্যালক্লাইড দেওয়ার পরবর্তীতে পানি কতটুকু থাকে, এই প্র্যাকটিক্যাল ক্লাসটা নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আগামী সপ্তাহে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আগামী প্রোগ্রামে যথাসময় আসবেন এই উদারত আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। তবে অন্তত ওই দিনকের মতো বা সবসময় যেটা অন্তত উঠে দাঁড়ান, অনেকে জিমাইতেছেন, উঠে দাঁড়ান, দাঁড়িয়ে অন্তত সফরটা করেন, করলে তাহলে অন্তত ঘুম চলে যাবে। আমার কোম্পানি সেরা কোম্পানি, আমার প্রোডাক্ট সেরা প্রোডাক্ট, আমি হব আমার কোম্পানির সেরা সেলসম্যান। আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো ইনশাল্লাহ। গত অর্থাৎ আমাদের ষষ্ঠতম ক্লাসে কারা কারা ছিলেন? ষষ্ঠতম ক্লাসে এখানে একটা কাজ দেওয়া হয়েছে, মনে আছে কি আপনাদের? হ্যাঁ, মনে আছে। কি কাজ? পাঁচটা প্রোডাক্ট সম্পর্কে লিখে আনার জন্য। মানে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কেউ বলতে পারবেন এরকম কারো কোনো ইয়ে আছেন যে একটা প্রোডাক্টের গুণগত মান কেমন, যে কজনে লিখছেন? লিখিত আনছেন কজনে? আনেন নাই? একটা প্রবাদ গান আছে আর কি, পাথরে লিখনের নাম হয়ে যাবে, হৃদয়ে লিখনের নাম ভুলে যাবে, আর কাগজে লিখো নাম রয়ে যাবে। এই জন্য লেখার জন্য একটা বলা হচ্ছে। আপনি মুখে অনেক পারেন কিন্তু খাতা পরীক্ষার ফলে কিছু লিখলেন না, পাশ করবেন নি। এই জন্য যখন মুখে এবং লেখা যখন আমরা কাজটা কমপ্লিট করব, আমাদের মেমোরিতে এটা একেবারে খামিরা করে আটকে দেব। তাহলে আপনারা এই কাজটা আমাদেরকে সহযোগিতা করেন নাই, সবাই মিলে সহযোগিতা করবেন। আমাদের প্রোডাক্ট নিয়ে কথা হয়েছে, হেলথ ক্যাম্পেইন নিয়ে কথা হয়েছে, এবং ট্রিটমেন্ট প্রক্রিয়া। এবার হচ্ছে কি, রোগীরা কীভাবে ট্রিটমেন্ট দিবেন এটা জানার দরকার আছে না? আছে। আমাদের এই পদ্ধতিতে, এই প্রক্রিয়াতে পণ্যগুলোতে রোগীরা ট্রিটমেন্ট দিতে গেলে এদের কোনো এমবিবিএস পাশের দরকার আছে না। শুধুমাত্র আপনি এখন হেলথ কাউন্সিলর হইলে কিন্তু আপনি বড় বড় রোগের মানে ট্রিটমেন্ট পদ্ধতিটা আপনি জানাতে পারতেছেন। তাহলে এটা আপনার জন্য কি একটা আশীর্বাদ না? আজকে ট্রিটমেন্ট প্রক্রিয়াটা নিয়ে আমাদের সিনিয়র লিডার আইকন মেম্বার জনাব ওমর ফারুক ভাই আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করবেন। সাইড টকিং করবেন না, এদিক সেদিক তাকাবেন না, কথাগুলো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে, প্রয়োজনে বেশি যদি কারোর সম্পর্ক ভালো হয় একটু মাঝখানে অন্যজনে আসি বসে যাইয়েন, একে অপরকে সহযোগিতা করেন। এই পর্যায়ে আমি ওমর ফারুক ভাইকে আহ্বান জানাবো ট্রিটমেন্ট প্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য। আমরা জোরদার করতালি দিব। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আসলে দেখতে দেখতে 6টা ক্লাস আমরা অতিক্রান্ত করে ফেলেছি অলরেডি। আমাদের যে নির্দিষ্ট টপিকসগুলো নিয়ে আমরা কথা বলবো বলেছিলাম 12 থেকে 13টা ক্লাসে, তার মধ্যে প্রায় মেজরিটি ক্লাস চলে গেছে অলরেডি। ম্যাক্সিমাম বিষয়গুলো আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেছে। বাকিগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হবে। আমাদের সফটওয়্যার আছে, সোশ্যাল ইকো, 2টা সফটওয়্যারই আছে, এগুলো নিয়েও কথা হবে। তারপর হচ্ছে আমাদের যে ওয়ার্কশপ পদ্ধতিতে আমরা কি শিখলাম এটা জানা আপনাদের কাছ থেকে, আপনারা কতটুকু পাইলেন এখান থেকে, বা কতটুকু ডেভেলপ হলো আপনাদের নিজেদের, এটা আপনারা, আমরা তো চাই ডেভেলপ হোক, আপনারাও চান, কিন্তু আসলে কতটা ডেভেলপ হয়েছে এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। তো যদিও সংখ্যা অনেক কমে গেছে, তবে আমার মনে হয় শেষ পর্যন্ত যারা টিকে থাকে তারাই মনে হয় প্রকৃত লাকি, এবং তারাই মনে হয় কি বলে এটাকে পারফেক্টলি বিজনেসটা আসলে করতে চাচ্ছেন, এটা প্রমাণ করে। কারণ আমরা একটা কথা জানি যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটাই হচ্ছে বেস্ট। কোয়ান্টিটি আসলে ম্যাটার করে না, কোয়ান্টিটিটাই ম্যাটার করে। 10 জনের মধ্যে যদি 3 জন বা 4 জন সেখানে ভালো কোয়ালিটির থাকে, তাহলে ওই 10 জনের চাইতে কিন্তু 4 জনই বেটার।
তো সেদিক থেকে মন খারাপ করার কোনো কারণ নেই। আমাদের সুপার অ্যাডভান্স টিমের প্রোগ্রামটা সুপার অ্যাডভান্সের মতোই চলছে, এবং এটা ভাবার কোনো কারণ নেই যে লোকজন কমে গেছে কেন। কমে গেছে মানে তারা আগ্রহ কম, তারা আগ্রহ হারাই ফেলছে, হয়তো তারা আসলেই টিকে থাকবে কি না তারা নিজেরাও জানে না। সো আমরা যারা টিকে আছি তারা অলওয়েজ থাকবো, অলওয়েজ আছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে প্রোগ্রামটা আসলে আমরা করাচ্ছি বা করছি, এটা কতটা কাজে লেগেছে এটাও আমাদের জানার একটা বিষয়, সেটাও আমরা প্রশ্নোত্তর পর্বও রাখবো ইনশাল্লাহ। আর আজকে যেহেতু টপিক্সটা ট্রিটমেন্ট পদ্ধতির উপর অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। আমরা ক্রনিক ডিজিজগুলোর উপর আলোচনা করেছি, জটিল রোগগুলো কীভাবে ট্রিটমেন্ট দিতে হয় সেটা আলোচনা করেছি। আজকে কিছু রোগ নিয়ে অ্যাভেলেবেল যে রোগগুলো আমরা ফেস করি বা দেখি, বা এই রোগীগুলোকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি আমাদের যে ফাংশনাল প্রিভেন্টিভ ফুডগুলো আছে এগুলো দিয়ে, ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করি, সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। তো এরকম কিছু রোগের উপর আমি একটা সামারি টেনে যাব, ট্রিটমেন্টের আমাদের জেনুইনের সোশ্যাল প্রোডাক্টগুলো দিয়ে কীভাবে ট্রিটমেন্ট দিই এগুলো একটা আমার ধারাবাহিকভাবে টেনে যাব। এর পরবর্তী অংশে, শেষের অংশে থাকবে প্রশ্নোত্তর পর্ব। ধরেন আপনারা যে কোনো একটা রোগ বিষয়ে একটা রোগী পেয়েছেন, তাকে কিভাবে ট্রিটমেন্ট দেবেন সে বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে এই প্রবলেমের জন্য আমি কি দিতে পারি, সেই প্রশ্নের অ্যান্সারও দেব। সেই প্রশ্নোত্তর পর্ব থাকবে, কার কোনটা প্রয়োজন সেটা মনে মনে ঠিক করে রাখবেন। তো অনেক সময় দেখা যায় যে একসাথে সিমিলার কিছু কোশ্চেনও চলে আসে, সেই সিমিলার কোশ্চেনগুলো যদি আমরা দেখি কম্পারেটিভ রিলেটেড কিছু প্রশ্ন আছে, সেক্ষেত্রে আমরা এক প্রশ্নেরই জবাব দেব, যাতে 4জন প্রশ্ন করলে সেই 4জনই প্রশ্নের উত্তরটা নিতে পারেন। তো ওভারঅল আমাদের দরকার কি, আসলে ট্রিটমেন্টটা জানতে হবে। আমরা প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি, প্রোডাক্টগুলো নিয়ে যদি ট্রিটমেন্ট দিতে না পারি স্বতঃস্ফূর্তভাবে বা কনফিডেন্টের সাথে যদি ট্রিটমেন্টটা দিতে না পারি, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু আসবে না। রোগী যদি প্রথম মাসে প্রোডাক্টগুলো খেয়ে কিছুটা বুঝতে না পারে যে তার ডেভেলপ হচ্ছে, তাহলে কিন্তু পরবর্তী মাসে সেল করার সুযোগ আর থাকবে না, ওই রোগীটাকে পুরোপুরি সুস্থ করার কাজটাও আমরা করতে পারবো না। তাহলে এটা অত্যন্ত গুরুত্বের সাথে শিখতে হবে যে কোন রোগীকে কোন প্রোডাক্ট দেব। তো যদিও আমরা ম্যাক্সিমামে আলোচনা করে ফেলেছি, তারপরও রোগগুলো যেগুলো আমরা সচরাচর দেখি সেগুলোর উপর আরেকটু কথা বলে যাব, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তো সেক্ষেত্রে এখানে প্রায় 23 থেকে 24টা রোগের একটা লিস্ট আছে। প্রথমে আসছে ডায়াবেটিসটা। ডায়াবেটিসের ট্রিটমেন্টটা তো আমরা মোটামুটি জানি সবাই, না? আমি একদম পিছনের লাইন থেকে একটু নিতে চাই যে ডায়াবেটিসের আমাদের এসেনশিয়াল প্রোডাক্ট দুটো কী। আনোয়ার ভাই না, আপনি পারবেন মনে হচ্ছে। আনোয়ার ভাই পাশের ভাইয়ের নাম কি যেন? আপনি একটু বলেন তো আমাদের ডায়াবেটিসের এসেনশিয়াল প্রোডাক্ট দুটো কী? হ্যাঁ, মেইন প্রোডাক্ট ডায়াগার্ড, আরেকটা আছে কিন্তু ডায়াগার্ড এবং ডায়াক্যাফ। ডায়াগার্ডটা এটা সময় নিয়ে কাজ করবে, ইনসুলিন তৈরির কাজটা করবে। আর ডায়াক্যাফটা যেটা আমি বহন করতেছি, যে অতিরিক্ত গ্লুকোজ ক্যারি করতেছি সেটাকে কন্ট্রোলে রাখবে। ঠিক আছে, আমার অলরেডি ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, এখন আমি যদি ডায়াক্যাফটা না দিয়ে ডায়াগার্ডটা দিই তাহলে কি হবে, এটা ধীরে ধীরে ইনসুলিন তৈরির বিষয়টা প্যানক্রিয়াসকে সমৃদ্ধ করবে, কিন্তু এদিকে যে আমার বাড়তি আছে সেটাকে তো আগে টেনে ধরতে হবে, তাই না? সেটাকে আগে টেনে ধরতে হবে, একটা নির্দিষ্ট লেভেলে রাখতে হবে। তারপর আমরা এর ফাঁকে ফাঁকে আমরা কি ওই ডায়াবেটিস ইনসুলিনের বাড়ার কাজটা ডায়াগার্ড দিয়ে করে যাবো। তাহলে ডায়াক্যাফটাও দিতে হবে। আর কেউ যদি অ্যালোপ্যাথিক কোনো প্রোডাক্ট খেয়ে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখে, সেক্ষেত্রে আমরা শুধু ডায়াগার্ড দিলেও চলবে, ঠিক আছে না? এটা হচ্ছে ডায়াবেটিসের ট্রিটমেন্ট। মূলত আমরা ডায়াগার্ড এবং ডায়াক্যাফই চুজ করব। আর দ্বিতীয়ত এটার পাশাপাশি থার্ড প্রোডাক্ট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সয়াগোলটা দেওয়ার চেষ্টা করবেন। এটা ডিপেন্ড করবে তার নেয়ার অ্যাবিলিটির উপর। একেবারে তার সমর্থন না থাকলে আমরা শুধু ডায়াগার্ড আর ডায়াক্যাফ দিয়ে শুরু করব। তো 3 নাম্বার প্রোডাক্টটা হচ্ছে সয়াগোল। চতুর্থ কোনো প্রোডাক্ট যদি দিতে চান আপনি ডায়াবেটিসের রোগীকে, সেটা হচ্ছে আমাদের মোরিঙ্গা গোল্ড। কারণ এটা টোটাল বিষয়গুলোকে একটু কাছাকাছি নিয়ে আসবে অন্যগুলোর পাশাপাশি। সাপোর্ট প্রোডাক্ট এটা যে কাউকে আমরা দিতে পারি। এটা একটা মিরাকেল প্রোডাক্ট। আমরা জানি প্রায় 70% সমস্যার সমাধান আছে এটার মধ্যে।
এই মোরিঙ্গা গোল্ডের মধ্যে। মোরিঙ্গা গোল্ডের উপকরণগুলো কি আমরা জানি তো, সজনা পাতা, গাছ, যারা মানে সজনা পাতার যা কিছু আছে সব কিছু, পাশাপাশি স্পিরুলিনার এক্সট্রাক্ট থাকে এখানে। ঠিক আছে, স্পিরুলিনা একটা মিরাকেল প্রোডাক্ট, সজনা পাতা সেটাও একটা মিরাকেল প্রোডাক্ট। দুইটা মিরাকেল প্রোডাক্ট একসাথে হয়ে এটা একটা মহা বিস্ময়কর প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে। সো চতুর্থ প্রোডাক্ট হিসেবে যদি আমরা দিতে চাই তাহলে মোরিঙ্গা গোল্ডটা দেব। কেমন? তাহলে এই চারটা মূলত আমাদের ডায়াবেটিসের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা ডায়াবেটিস রোগীরই কিন্তু পাশাপাশি অন্য কিছু আদার্স কিছু প্রবলেম থাকে, তার মধ্যে ব্যথাটা হচ্ছে অন্যতম। ব্যথা এবং যৌন সমস্যা এই দুইটা জিনিস একবারে কঠিনভাবে তৈরি হয় ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে। তো সে জায়গায় আমরা ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কী করব, একটু কাউন্সিলিং করব, তার সাথে যে ওনার ব্যথার বিষয়গুলো কেমন, কোনো ব্যথার প্রবলেমে ভুগতেছে কিনা, কোন জাতীয় ব্যথার প্রবলেমে ভুগছে, সেক্ষেত্রে আমরা আমাদের ব্যথার প্রোডাক্টগুলো সাজেস্ট করবো। আমাদের তো জানা আছে তাই না, ব্যথার প্রোডাক্টগুলো কী কী, জিরো পেনের সাথে রিলেটেড কোন প্রোডাক্টগুলো দিতে হয় কোন ব্যথার জন্য, তাহলে সেদিকে আপনি যেতে পারবেন ডায়াবেটিসের সাথে। সে যদি মনে করেন যে কাউন্সিলিংয়ের মাধ্যমে বের হয়ে আসে যে সে ডায়াবেটিসের পাশাপাশি ব্যথায় প্রচুর কষ্ট করতেছে, তখন আমরা ব্যথার প্রোডাক্টগুলো সাজেস্ট করতে পারবো। এবং ব্যথার এক্ষেত্রে আবার যৌন সমস্যাও তৈরি হতে পারে। সে জায়গায় তার ডায়াবেটিসটার কতটা কন্ট্রোলে আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যৌন সমস্যার সমাধানের প্রোডাক্টগুলো সাজেস্ট করতে পারি। তাহলে এই যে ডায়াবেটিসের সাথে রিলেটেড প্রোডাক্টগুলো আমরা জেনে নিলাম, এগুলো যখন রোগীর সাথে কথা বলবো এগুলো সাজেস্ট করব, জিজ্ঞেস করে তার সাথে প্রয়োজন অনুসারে আমরা এগুলো সাজেস্ট করব। তাহলে ডায়াবেটিসের রোগীকে ট্রিটমেন্ট দিতে আমাদের আর কোনো বেগ পেতে হবে, কোনো সমস্যা পেতে হবে, সমস্যা করতে হবে না। ক্লিয়ার না আমরা সবাই ডায়াবেটিসের প্রোডাক্টগুলো দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার জন্য? ওকে। আর এটার পদ্ধতি তো আপনারা জানেন। আপনারা এটা মনে করবেন না যে আমি একটা রোগীকে ডায়াবেটিসের প্রোডাক্ট দিয়ে দিয়েছি তার মানে তার ডায়াবেটিস ভালো করে ফেলেছি, আমি সাকসেস হয়ে গেছি। এই ক্ষেত্রে তার সাথে একটু লেগে থাকতে হবে, তাকে ফলো আপ দিতে হবে। কিভাবে ফলো আপ দেবেন? সর্বপ্রথম তাকে বলবেন যে যেদিন থেকে আপনি খাওয়া স্টার্ট করবেন সেদিন ডায়াবেটিসটা আপনার লেভেলটা মেপে লিখে রাখবেন যে এখন কত আছে, আমি এই প্রোডাক্টগুলো খাওয়ার পরে কতটা ডেভেলপ হচ্ছে, আমার লেভেলটা কতটা কমে আসছে। মিনিমাম 10 দিনের মাথায় তাকে আরেকবার মেপে আপনাকে জানাতে বলবেন। প্রয়োজন হলে আপনি লিখে রাখবেন যে ওই রোগীটাকে আমি কত তারিখে প্রোডাক্টটা দেন, ঠিক 10 দিনের মাথায় সে যদি ভুলেও যায়, আমি আমার প্রয়োজনে আমার সাকসেসনেসটা বের করে নিয়ে আসার জন্য তাকে প্রয়োজনে নক করব, ফলো আপ করব যে আপনি 10 দিন হয়ে গেছে এটা কন্টিনিউ করতেছেন, আমাকে একটু ডায়াবেটিসের মেপে জানান কী অবস্থা। মেপে দেওয়ার পরে আপনি লেভেল দেখে তো আন্দাজ করতে পারবেন যে কতটুকু বাড়লো বা কমলো। সেই অনুযায়ী আপনি ডোজেস পদ্ধতিতে একটু পরিবর্তন আনতে পারেন। সে যদি ইনসুলিন ব্যবহারকারী হয় সেক্ষেত্রে যদি দেখেন যে ইনসুলিনের পাশাপাশি আমাদের এগুলো ব্যবহার করার পরেও এটা কমে আসছে, তাহলে প্রথমত তার ইনসুলিনের ডোজেসটা একটু কমাই দেবেন 1 সপ্তাহের জন্য। তারপর এভাবে একইভাবে কন্টিনিউ করবেন, পরের সপ্তাহে বা পরের 10 দিন পরে আবার মাপায় দেখবেন যে যদি দেখেন যে আরও কমে আসছে আগের চাইতে, তখন একটা পর্যায়ে যদি দেখেন যে মোটামুটি 8-9-এর মধ্যে চলে আসছে বা 8-এর মধ্যে চলে আসছে, তখন আপনি ইনসুলিনটা বন্ধ করে দিতে পারেন। সর্বোচ্চ 1 মাসের মাথায় আপনি চাইলে অবস্থা বুঝে ইনসুলিনটাও বন্ধ করে দিতে পারেন। তবে শিওর হবেন একটা জায়গায় যে তারা যেন মাঝে মাঝে এটা মেপে দেখে, কারণ ডায়াক্যাফ কিন্তু কন্টিনিউ করলে, অনবরত কন্টিনিউ করলে এটা আস্তে আস্তে নিচে নেমে আসবে, 2-1-এও চলে আসতে পারে। সেক্ষেত্রে রোগীর জন্য কি হিতে বিপরীত হয়ে যাবে, তার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের বডিতে সুগারের দরকার আছে। সুগার যদি একেবারেই কমে যায় তখন বডি আর কাজ করতে পারবে না। সো এটা একটু জটিল বিষয়। আপনি ওই রোগীটাকে 6 মাস কন্টিনিউ করাইতে হলে ফলো আপটা জরুরি, প্রথম 2 সপ্তাহ অন্তত ফলো আপটা জরুরি। তখনই ওই রোগী আপনার কাছ থেকে 6 মাসের ট্রিটমেন্টটা কোর্সটা কমপ্লিট করে সে একটা বেটার অবস্থায় যেতে পারবে। তখন আপনি সেটাকে একটা এক্সাম্পল হিসেবে সেট করতে পারবেন অন্য রোগীর সামনে। তখন ওই রোগী আপনার ট্রিটমেন্টটা অ্যাকসেপ্ট করবে ভালো, যে একটা এক্সাম্পল আছে, এই পেশেন্টটা আমার এই প্রোডাক্ট খেয়ে সুস্থ হয়েছে। ঠিক বলি না এটা? এভাবে করলে আমাদের ডায়াবেটিসের রোগীর অভাব হবে না, লাইন লেগে যাবে আপনার রোগীর, ডায়াবেটিসের রোগী। কিন্তু আমরা ওই এক জায়গায় ভুল করি, একবার বিক্রি করে মনে করি যে এনাফ, আমি তো একটা রোগীর কাছে সেল করে ফেলছি। এই কারণে আমরা বলি রোগী আনে, সেই কাজটা কিন্তু হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে এই জায়গায় একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তখনই আমাদের রোগীটাও সুস্থ হলো, আমাদের ইনকামটাও বাড়লো, আমাদের প্রোডাক্ট সেলের জায়গা তৈরি হলো।
তারপরে এখানে যদি আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি দেখেন যে সবগুলো ট্রিটমেন্টই চলতেছে ডায়াবেটিসের, কিন্তু এখানে লেভেলটা কমছে না, তারপর অনেকের এরকম হয় না, হয়, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আমার যদি সঠিকভাবে প্রোডাক্টগুলো সে খেয়ে থাকে, তার খাওয়ার পরও কমতেছে না, তখন ধরে নেবেন যে তার ইনসুলিন রেজিস্ট্যান্সি আছে, অর্থাৎ তার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিন ওই গ্লুকোজটাকে যে সেলের ভিতর ঢুকানোর কাজটা করে সেটা করতে পারতেছে না। তার মানে কি, ওই সেলের মধ্যে তার চর্বি জমছে, ক্ষতিকর কিছু চর্বি আছে, ওই চর্বিগুলো থাকার কারণে ইনসুলিন ওই গ্লুকোজটাকে রক্ত থেকে কোষে ঢুকাতে পারে না। তাহলে সে জায়গায় কী করতে হবে, সে জায়গায় আপনি প্লাক্সিডিওলটা সাজেস্ট করে দেবেন যাতে চর্বিগুলো কমে যায়, তখন ইনসুলিনটা ভালোভাবে কাজ করতে পারবে, সুগারটাও নির্দিষ্ট মাত্রায় থাকবে। তাহলে এটা হচ্ছে টোটাল ডায়াবেটিসের একেবারে ইনস অ্যান্ড আউটস যা কিছু আছে একটা ডায়াবেটিসের রোগীকে পজিটিভলি আপনি সুস্থ করার জন্য এই পদ্ধতিগুলো ফলো করবেন, তাহলেই কিন্তু আমাদের ডায়াবেটিস রোগীর অভাব হবে না। একজনকে দেখে আরেকজন অটোমেটিক্যালি আপনার কাস্টমার তৈরি হবে। ঠিক আছে, এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে করবেন, আমি আরও ব্যাখ্যা করব। তারপরে আসেন হার্টের সমস্যা। হার্টের সমস্যার জন্য আমরা কি দিই বলেন তো, রফিক ভাই বলেন তো, হার্টের সমস্যার জন্য আমরা কি দিই? কার্ডিও ফুড, সাথে আর কি দিই? ফ্লাক্সিড অয়েল দিই, মেইনলি এই দুইটা জিনিস দিতে হয়। সাথে আমরা সয়া গোল্ড দিতে পারবো। তারপর ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম থাকলে আমরা ক্লিনজিংও দিতে পারি। মূলত কার্ডিও ফুড, ফ্লাক্সিড অয়েল এবং সয়া গোল্ড, এই তিনটা জিনিস লাগবেই হার্টের রোগের জন্য। আর পাশাপাশি আমাদের যে একটা ট্রাম্প কার্ড আছে সেটা হচ্ছে মোরিঙ্গা গোল্ড, সেটা তো সব জায়গায় লাগিয়ে দেবেন, সব জায়গায় অ্যাড করে দেবেন যাতে আমাদের মূল কাজটা দ্রুত করতে পারে। ঠিক আছে, তো হার্টের রোগীর ক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে শিওর হতে হবে আসলে হার্টের অবস্থাটা কেমন তার। হ্যাঁ, এটা আমাদের বডি অ্যানালাইজিং মেশিনে অনেক কিছুই তো ইনফরমেশান দিয়ে দেয় যে কোন কোন প্রোডাক্ট তাকে দিতে হয়। সেক্ষেত্রে হার্টের রোগীকে অন্তত একটু টেস্ট করায় ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম। ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা হয়তো টেস্ট ছাড়াও দিয়ে দিতে পারি, বাট হার্টের রোগীকে একটু বডি অ্যানালাইজার মেশিনে টেস্ট করে তারপর দেবেন, আপনি শিওর হবেন যে আসলে তার অবস্থা কতটা জটিল। এখানে নার্ভের বিষয় জড়িত, হ্যাঁ, অনেকগুলো বিষয় জড়িত থাকে, সেখানে পাশাপাশি আরও অনেক প্রোডাক্ট সাজেস্ট করতে হয় যদি জটিল কোনো সমস্যা হয়ে থাকে। তো হার্টের ক্ষেত্রে অন্তত 6 মাস, 4 থেকে 6 মাস আপনি বলবেন, জোর দিয়ে বলবেন যে কন্টিনিউ করতে হবে। কারণ আমি গতকালকে একটা দেখছিলাম, একজন ডাক্তারের একটা তথ্যতে পাইছিলাম, সেখানে উনি বলছে যে হার্টের ব্লকটা নির্দিষ্ট করার জন্য, ব্লকটা কত পার্সেন্ট সেটা জানার জন্য আমরা যে অ্যানজিওগ্রামের সাজেশনটা পেয়ে থাকি ডাক্তারের কাছে, ডাক্তাররা কি বলেন যে কোনো রকম একটু প্রবলেম হলে বলে যে করে ফেলেন, প্রথমে চোখ বন্ধ করে ইকো আর ইসিজিটা দিয়ে দেবে, তারপর বলবে যে অ্যানজিওগ্রাম করান, ভর্তি হয়ে যান, তাই না? এরকম করে না? ওখানে কিন্তু রোগী ভয় পেয়ে যায়। আর এই যে অ্যানজিওগ্রামটা অনেকে মনে করে প্রায় 28 থেকে 30,000 টাকা খরচ হয় এই টেস্টটা করতে। অনেকে মনে করে যে অ্যানজিওগ্রামটা একটা গুরুত্বপূর্ণ টেস্ট। আসলে অ্যানজিওগ্রামে কী হয়, আমি বেশ কিছু অ্যানজিওগ্রামের টেস্ট রিপোর্ট দেখেছি, সেখানে তারা যে ব্লকের যে পার্সেন্টেজগুলো দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 60, 70, 80, 90 এভাবে আসে, মাঝখানে আসে না। অর্থাৎ এই পদ্ধতিটা কিন্তু এখন অনেক পুরনো হয়ে গেছে, অ্যানজিওগ্রামের পদ্ধতিটা, এটা এক পারফেক্ট ব্লকের পার্সেন্টেজটা দিতে পারে না। এখন অনেকগুলো স্ক্যান পদ্ধতি বের হয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু একবার পয়েন্ট বাই পয়েন্ট দিতে পারে, 71.4, 71.9 এভাবে আসে। হ্যাঁ, এভাবে আসলে তখন ওটা 2-3 মিনিটের একটা স্ক্যান পদ্ধতি এখন নতুন বের হয়েছে, একটা দামি মেশিন আছে, সেটা দিয়েও টেস্ট করা যায়। কিন্তু ওই যে আমরা সবাই মনে করি যে অ্যানজিওগ্রামটাই মেন, অ্যানজিওগ্রামে আপনি দেখবেন ম্যাক্সিমাম রিপোর্টে ওই যে একটা রাউন্ড ফিগার দিয়ে দেয়, 60, 70, 80, 90 এভাবে দিয়ে দেয়। এভাবে আপনি 60 থেকে 70 যে ব্লকটা, এটার মাঝখানে যে আরও 10 একক আছে, এই এককটার রিকভার করতে অনেকের 1 বছর লেগে যায়। তাহলে মুখস্থ আমার চলে আসতেছে 60%, 70%, এটা কিন্তু প্রপার পার্সেন্টেজটা আসে না। তো সেদিক থেকে আসলে আমরা যেভাবে করে থাকি, আর আমাদের ট্রিটমেন্টটা তো পার্সেন্টেজ যতটুকুই হোক আমরা ধরে নিয়েছি যে 80-র ভিতরে থাকলে আমরা আমাদের ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারবো। সো সেখানে আমরা আমাদের ট্রিটমেন্টটা অত্যন্ত পারফেক্টলি ইউজ করতে পারলে
ওই অ্যানজিওগ্রাম, রিং বসানো, ওপেন হার্ট সার্জারি এগুলোর থেকেও কিন্তু বেটার রেজাল্ট আমরা আমাদের প্রিভেন্টিভ ফাংশনাল ফুডগুলো দিয়ে এনে দিতে পারি, যদি আমি বুঝাই নিতে পারি। কারণ মানুষের এখন মাইন্ড সেট হয়ে গেছে ডাক্তার, ওই যে ইন্ডিয়ার দেবী শেঠি, অ্যানজিওগ্রাম, ঢাকার কার্ডিওলজিস্ট, এটা সেটা মানে অনেক বড় বড় কার্ডিওলজিস্টের কাছে চলে যায়। আসলে তাদের প্রথম কাজ হচ্ছে ধরে এনে ভর্তি করে দেওয়া। ব্লক যতটুকুই থাকুক তারা ওই যে রিংয়ের সাজেশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে থাকে। আমি এরকম অনেক এক্সাম্পল পেয়েছি, আমার এরকম হাতে অনেক রোগী আসছে যে এক ডাক্তার বলছে যে আপনাকে আজকে ভর্তি হতে হবে, আজকে আপনার রিং বসাতে হবে। পরবর্তীতে উনি একটু সময় নিছে ফাইন্যান্স অ্যারেঞ্জের জন্য। এরপরে অ্যারেঞ্জ করার পরে যখন অন্য একটা ডাক্তারকে দেখায়, উনি বলে যে আপনার তো রিং বসানোর কোনো প্রয়োজন নেই, এখানে আপনার যে ব্লক আছে এই ব্লক সিম্পল ওষুধেই সেরে যাবে। তাহলে দেখেন আমরা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে কতটা দুরবস্থার মধ্যে আছি, শুধু আমাদের টাকাটাই নষ্ট হচ্ছে এবং আমাদের মাইন্ডসেট করে দিচ্ছে যে আমাদের ব্লক মানে অ্যানজিওগ্রাম মানে হচ্ছে আমাদের রিং বসানো, তার মানে জটিল করে ফেলে, রোগীকে মরার আগেই মেরে ফেলে। এক তো অর্থনৈতিকভাবে চাপে ফেলে দেয়, জায়গার জন্য যা আছে সব বিক্রি করতে হবে, রিং বসাতে না পারলে মারা যাবে, তার পুরো সঞ্চয়টাকে সে শেষ করে দিতে হয় ওখানে ভয়ে, অর্ধেক ভয়ে সে এটা অ্যারেঞ্জ করতে বাধ্য, ভয়ে তার ব্লক আরও বেড়ে যায়। তো সে জায়গায় রোগীকে ভয় দেখানো যাবে না, সমস্যা আছে তার সমাধানও আছে, তাকে বুঝাই বলতে হবে, ঠিক আছে। তো হার্টের ট্রিটমেন্টগুলো একটু গুরুত্বপূর্ণ। হার্টের ট্রিটমেন্টটা এটা ট্রিটমেন্ট দেওয়ার সময় আপনারা আমাদের মূল ট্রিটমেন্টটা দিবেন। প্রথম যে 4টা প্রোডাক্ট বলছি, প্রথমে কার্ডিও ফুড, ফ্লাক্সিড, সয়া গোল্ড, সাথে মোরিঙ্গা গোল্ড দেবেন। এরপরে পাশাপাশি যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে, এটার কারণে নার্ভের প্রবলেমও হয়ে থাকে, হ্যাঁ, নিউরোপ্যাথি মানে এটা কি বলা হয়, নার্ভের কান্না। নিউরোপ্যাথি কঠিন একটা রোগ, হ্যাঁ, এটা নার্ভের কারণে পুরো শরীর ব্যথা বেদনা শুরু হয়, হাত পা জ্বালা পড়া শুরু হয়, অনেক রকম ঝামেলা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা স্পিরুলিনাও দিতে পারি তাকে, বা তাকে ভ্যালভেটটাও দিতে পারি। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে ট্রিটমেন্ট দেওয়ার সময়, তখনই আমাদের সঠিক রেজাল্টটা আসবে। আর সঠিক রেজাল্ট যে হলিডক্সটাও দিতে পারেন এটার জন্য, তবে সেক্ষেত্রে কিডনির বিষয়টা এনশিওর হবেন, কিডনিতে কোনো সমস্যা আছে কি না। কারণ এটা আমরা ফিল্ডে দেখেছি অনেক সময় কিডনি রোগীরা এটা ব্যবহার করার পরে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে একটু এনশিওর হবেন আগে কিডনিটা ঠিক আছে কিনা, কিডনির অবস্থা ভালো আছে কিনা। তো এই হচ্ছে হার্টের বিষয়টা। এবার আসেন হাঁপানি বা অ্যাজমার বিষয়টা। হাঁপানি অ্যাজমার প্রধান প্রোডাক্ট কি আমাদের? লাংস রিফ্রেশারটা অন্তত 6 মাস কন্টিনিউ করার চেষ্টা করবেন। অনেকে দেখা যাচ্ছে 3-4 মাস কন্টিনিউ করার পরও ক্লিয়ার হয় না। তো এটা চেষ্টা করবেন তাকে বোঝানোর যে এটা অন্তত 6 মাস কন্টিনিউ করা উচিত। পাশাপাশি আমাদের কি দিতে হয়? কোল্ড অ্যান্ড ফ্লু এবং মাসালাটি, এই 3টা এসেনশিয়াল। এর বাইরে আপনি অ্যাজমার জন্য আপনি ওই যে আমাদের যদি সামর্থ্য থাকে বায়োনিউট্রি স্প্রেটাও সাজেস্ট করতে পারেন। এই যে ডায়াবেটিস, হার্ট, অ্যাজমা, বিশেষ করে এই 3টা রোগের জন্য এবং ব্রেনের কোনো সমস্যার জন্য অন্তত চেষ্টা করবেন বায়োনিউট্রি স্প্রেটা সাজেস্ট করতে তার সামর্থ্য অনুযায়ী। আপনি প্রথমে আপনার ট্রিটমেন্টটা দেবেন, রেগুলার ট্রিটমেন্টটা, তারপর তাকে পাশাপাশি বলবেন যে বেটার ট্রিটমেন্ট পাওয়ার জন্য আরেকটা স্প্রে আছে, একটু কস্টলি, যদি আপনি এটা ক্যারি করতে পারেন তাহলে আপনার জন্য আরও বেটার হয়। কিন্তু প্রেশার দেওয়া যাবে না, কারণ প্রথমে যদি সেটা যোগ করে দেন 13-14 হাজার টাকা এসে যাবে, পরে কি আমও যাবে ছাড়াও যাবে, ওই রেগুলার ট্রিটমেন্টটাও দিতে পারবেন না, ঠিক আছে। বুঝায় বলতে হবে, তার সামর্থ্যের উপর ডিপেন্ড করে তার সাথে একাত্মতা প্রকাশ করে একমত হয়ে তখন এটা সাজেস্ট করবেন। তো এবার আসেন, আর অ্যাজমার ক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে ওষুধগুলো বন্ধ করাই দিয়েন না, কারণ অনেকের দেখা যায় যে ইনস্ট্যান্ট শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখন ওই যে ইনহেলার ছাড়া তাকে আর বাঁচানোই যায় না। ইনহেলার সাথে সাথে বন্ধ করার জন্য বলবেন, করার সাজেস্ট দেবেন না যে ইনহেলার ব্যবহার করা লাগবে না, আমাদের এটা খাইলে, একেবারে মোটিভেশনের ঠেলায় ওটা বলা যাবে না, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে, পরে মামলা হয়ে যাবে, আমার রোগী মেরে ফেলছে। আপনার প্রোডাক্ট কোনো ক্ষতি করে নাই, কিন্তু কোনো সমস্যা হলে বলবে যে ওর প্রোডাক্ট খেয়ে আমার ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। আমার একজন এরকম রোগী ছিল, আরেকজনের মাধ্যমে সে কী করছে, রোগীর কাছ থেকে অলরেডি 3 মাসের টাকা নিয়ে নিছে, আমার কাছ থেকে প্রোডাক্ট নিছে 1 মাসের। এখন প্রথম মাস খাওয়ার পর সে ভালোভাবে সাজেস্ট করতে পারে নাই, আমার কাছে আনে নাই, আমাকে বর্ণনা বলছে, আমি তখন সাজেস্ট করে দিছি। পরবর্তীতে তার সমস্যা তৈরি হয়েছে, সমস্যা তৈরি হওয়ার পরে ডাক্তার কাছে গেছে, এবার তার সাথে ঝামেলা তৈরি হয়েছে। এখন সে
4-5 হাজার টাকার মধ্যে যদি খেয়ে বসে আছে, যে 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে নিছে, সে টাকাও দিতে পারে নাই, পরে তার সাথে ঝামেলা তৈরি হয়ে গেছে, পরে এটা আবার সলিউশন করতে হয়েছে, টাকাটা ফেরত দিতে হয়েছে তাকে। তো ইনহেলারটা না করবেন না শুরুতেই, কারণ তার অবস্থা কত জটিল এটা আপনি কিন্তু তখন বুঝবেন না, কতটা জটিল অবস্থা আছে, তার অ্যালভিওলাইগুলো কতটা প্রদাহযুক্ত আছে, ওটা বোঝা মুশকিল প্রথমে। আমরা তো এটা খালি চোখে দেখি না, সরাসরি দেখি না, আমরা আন্দাজ করে নিচ্ছি বা অনুমান করে নিচ্ছি। তো সেক্ষেত্রে ইনহেলারটা শুরুতেই বন্ধ করবেন না। কেমন এভাবে অ্যাজমা রোগীর ট্রিটমেন্ট দেবেন, সিস্টেমে দিলে কিন্তু রেজাল্ট আসতে বাধ্য। আমরা ওই প্রপার ট্রিটমেন্ট না দিতে পারলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে না, তাহলে আমার ইমেজ তৈরি হবে। আমি একটা ট্রিটমেন্ট দেওয়া মানে কি আরও তার কাছ থেকে আরও রোগী পাবো, এই আশায় আমাদেরকে দিতে হবে, এবং তাকে ভালো করার মেন্টালিটি নিয়েই তাকে ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এরপর আসেন কিডনি প্রবলেমেরটা। কিডনি প্রবলেমটা আরও একটা জটিল প্রবলেম। এটা হচ্ছে বডিতে যত রকমের বর্জ্য থাকে সেটা কিডনির মাধ্যমে, কিডনির নেফ্রনের মাধ্যমে সেঁকে কিন্তু এটা বের হয় প্রস্রাবের মাধ্যমে। তো সে জায়গায় প্রচুর প্রদাহ থাকে বডিতে, সে প্রদাহগুলো জমতে জমতে কিডনি নেফ্রনটা বন্ধ হয়ে যায়, তখন সে আর ময়লাগুলো পাস করতে পারে না। তো কিডনির প্রবলেম যখন তৈরি হয়, এটা যখন ডায়ালিসিসের পর্যায়ে চলে যায়, যে ব্লাডটা এত বেশি দূষিত করে ফেলছে প্রদাহগুলো জমতে জমতে, তখন প্রতিনিয়ত ব্লাড পরিবর্তন করা ছাড়া তাকে বাঁচানো যাবে। তো দেখবেন আপনি যে রোগীর বলছে যে ডায়ালিসিস করতে হবে, তার মানে কি তাকে 2-1 দিন পরপরই রক্ত দিতে হবে। তো সে জায়গায় আপনি শুধু ওই কী বলে আমাদের এটাকে রিফাইন্ড ফুডটা দিয়ে চোখ বন্ধ করে নিশ্চিত থাকলে হবে না। তার অবস্থা বুঝবেন যে কোন পর্যায়ে আছে, তার সিরাম ক্রিয়েটিনিনটা কতটুকু বেশি আছে, এবং তার বর্তমান ট্রিটমেন্ট কী চলতেছে এটা এনশিওর হবেন, তার সাথে কথা বলবেন, কাউন্সেলিং করবেন। যখন দেখবেন যে জটিল পর্যায়ে, তখন তাকে কোনোভাবে তার ওষুধ ব্যবস্থা অ্যালোপ্যাথিক যে ব্যবস্থা আছে ওটা বন্ধ করা যাবে না। পাশাপাশি সাপোর্ট প্রোডাক্ট হিসেবে আপনি আমাদের রিফাইন্ড ফুডের সাথে অ্যালকালিপটা দেবেন, ইউরিনাটা দেবেন, কারণ এটা প্রস্রাবের সাথে এটা কানেক্টেড আছে। তারপরে হচ্ছে পাকস্থলীটাও ক্লিয়ার হওয়া দরকার, সেখানে আপনি ক্লিনজিংটা তখন দেওয়া যাবে না। মূলত এই 3টা অবশ্যই দিতে হবে আপনাকে, রিফাইন্ড ফুড, অ্যালকালিপ এবং ইউরিনা। তবে ওষুধ বন্ধ করা যাবে না অবস্থা বুঝে। আর যদি দেখেন যে প্রাথমিক পর্যায়ে একটু প্রবলেম হচ্ছে তার, হয়তো সেখানে হয়তো ইউরিক অ্যাসিড জমে গেছে বেশি, বা অন্য একটা 4টে অপশনের মধ্যে 2টে অপশনে একটু প্রবলেম আছে, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে কনফিডেন্টলি তাকে কন্টিনিউ করতে বলবো। তো এই জায়গায় আমাদের বডি অ্যানালাইজার মেশিনের 4টে অপশন থাকে ওই টেস্টের। চতুর্থ অপশনটা যদি জটিল হয় তাহলে বুঝতে হবে তার অবস্থা জটিল, আমরা ওভাবেই সাজেস্ট করে থাকি প্রোডাক্টে। তো সেক্ষেত্রে আমরা কখনোই তার চলমান ট্রিটমেন্টটা বন্ধ করাই না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন, তখন ট্রিটমেন্টটা সঠিক হবে। তারপর আসেন হচ্ছে ফাইলসের প্রবলেম। ফাইলসের প্রবলেমটা তৈরি হয় আমরা মূলত জানি পাকস্থলী থেকে, তাই না? দীর্ঘদিন ধরে পাকস্থলীর ডাইজেস্টিভ সিস্টেমটা জটিল থাকার কারণে আস্তে আস্তে আমাদের ওই যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদান্তগুলো আস্তে আস্তে ক্ষত হতে থাকে, ওখানে আস্তে আস্তে জটিল তৈরি হতে থাকে, কারণ সেখানে অনেক খারাপ ব্যাকটেরিয়া থাকে, এগুলো আমাদের অন্ত্রটাকে একেবারে অন্ত্রটার ইলাস্টিসিটিটা কমিয়ে দেয়। তো সে জায়গায় প্রথমে আপনাকে কি সাজেস্ট করতে হবে, আমাদের মূল প্রোডাক্ট কি ফাইলস কেয়ার। ফাইলস কেয়ারের সাথে আমাদের ক্লিনজিং ডিটক্স দেবেন। ক্লিনজিং ডিটক্সের সাথে পারলে ফ্লাক্সিড অয়েলটা সাজেস্ট করবেন, এই 3টা। আর যদি সামর্থ্য থাকে সাথে আপনি স্পিরুলিনাটাও দিতে পারেন। তাহলে মূল ট্রিটমেন্ট মূল হলো কি ফাইলস কেয়ার। কেমন এটাও অন্তত 6 মাস সাজেস্ট করবেন। কোনো ক্ষেত্রে দেখা যায় 1-2 মাস 1-1.5 মাসের মধ্যে অনেকটা বেটার ফিল করে সে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা তখন ছেড়ে দেয় খাওয়া। পাউডার তো অনেকে খেতে চায় না, কিন্তু তাকে বলে দেবেন যে আপনার এখন ভালো লাগতেছে, আগের সাথে বেটার ফিল করতেছেন, তার মানে এই নয় যে আপনার এটা ভালো হয়ে গেছে। আপনি চেষ্টা করবেন 5-6 মাস কন্টিনিউ করতে, বুঝায় বলবেন তো এটা কিসের প্রবলেম আসলে। এটা তার পাকস্থলী থেকে তার আঁতগুলোতে প্রবলেম তৈরি হয়েছে। বৃহদান্ত যেটা লার্জ ইন্টেস্টাইন, এটা একবারে খাদ্যনালী থেকে শুরু করে আমাদের রেকটম পর্যন্ত গেছে, এটাতে মূলত প্রবলেমটা হয়ে থাকে। ঠিক আছে, তো ফাইলসের ট্রিটমেন্টটা এভাবে দেবেন। আর ব্লিডিং ইনস্ট্যান্ট বন্ধ না হলে অ্যালোপ্যাথিক কয়েকটা ট্যাবলেট আছে, নর্মানাল আরও কয়েকটা ট্যাবলেট আছে, এগুলো দিয়ে আপনি তাৎক্ষণিক ব্লিডিং বন্ধ করাতে পারেন, হ্যাঁ, যদি এটাতে বন্ধ না হয়। তারপর হচ্ছে আরেকটা জিনিস করবেন, কারো দেখা যায় ফাইলসের ক্ষেত্রে যে পায়ুপথে যে একটা মাংসপিণ্ড বের হয়ে যায়, হ্যাঁ, এটা অনেকে মনে করে যে আপনার এগুলা খেলে কি এটা কমবে না, এটা ছোটো হবে না, এটা তো কাটতে হবে, অপারেশন করতে হবে।
না, এটা যদি একটা নির্দিষ্ট পর্যায়ে মোটামুটি মাঝামাঝি পর্যায়ে থাকে তাহলে ফার্স্ট কেয়ার খাওয়ার পাশাপাশি ওই যে ফ্লাক্সিডোলটা দিচ্ছেন ওটাকে বলবেন রাতে ঘুমানোর সময় ওই মাংসপিণ্ডটাতে একটু লাগিয়ে দিতে বলবেন। তাহলে কি হবে, আস্তে 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 খিঁচে ছোটো হয়ে আসবে। তখন আপনি আপনাকে রোগী প্রশ্ন করবে যে আমার যে এই মাংসপিণ্ডটা বের হয়ে যায় পায়খানাতে চাপ দিলে পায়খানা করতে বসে, এটা কি কমবে কিনা? ওটা কমবে। ওটা খাবে, পাশাপাশি প্রতি রাতে একটু করে ফ্লাক্সিডোল ওই মাংসপিণ্ডটাতে লাগাই দেবে, তখন আস্তে আস্তে খিঁচে কমে আসবে। ঠিক আছে, এভাবে দেবেন ট্রিটমেন্টটা। এরপরে আসে গ্যাস্ট্রিকের সমস্যা, একটা রোগ আছে, সেটা তো আমরা জানি। গ্যাস্ট্রিকের জন্য আমরা কী দিই? আমরা ক্লিনজিং ডিটক্স দিই। এই ক্ষেত্রে আপনি গ্যাস্ট্রিকটা অনেক রকমের হয়ে থাকে। গ্যাস্ট্রিক থেকে আলসার হয়, এক ধরনের ক্যান্সার বলতে পারেন পাকস্থলীর। এটা তো আলসারের পর্যায়ে চলে গেল কিনা, নাকি শুধু গ্যাস্ট্রিক শুনলেই ডিটক্স মেরে দেবেন না। যাদের আলসার হয়ে গেছে তাদের কিন্তু আমাদের ক্লিনজিং ডিটক্স খেলে কিন্তু ওই ক্ষতস্থানে লাগলে জ্বলবে। দেখবেন যে তখন ওই রোগী আলসারের রোগী যদি ক্লিনজিং দেন বলবে যে এটা খাওয়ার পর জ্বলে আমার পেট, তার মানে বুঝতে হবে তার আলসারের সমস্যা হয়ে গেছে। সেক্ষেত্রে ওই যে পাতা জাতীয় পাউডার জাতীয় না দিয়ে আমাদের স্পাইসি ক্যাপটা দিতে পারেন আপনি। পাশাপাশি সয়া গোল্ড টক দই দিয়ে খাবে, এবং হচ্ছে মোরিঙ্গা গোল্ড দেবেন, অ্যালকালিপটা দেবেন সেখানে। ঠিক আছে, তাহলে আলসারের জন্য আমরা কী কী দেবো? স্পাইসি ক্যাপ দেবো, সয়া গোল্ড দেবো, অ্যালকালিপ দেবো এবং মোরিঙ্গা গোল্ডটার সাথে দেবো। 4টা প্রোডাক্টের কম্বিনেশনে কম্বাইন ট্রিটমেন্টটা দেবে। আর এটা সারতে একটু সময় লাগে, এটা একটা ক্ষতটা সারতে সময় লাগবে। সাথে মাশরুমটাও দিতে পারেন, মাশরুম আবার ইনফেকশানগুলো দ্রুত সারায় শরীরের ভিতরে। এরপরে আসেন বদহজমটা একটা কমন প্রবলেম। এটার জন্য এটা পাকস্থলীর প্রবলেম। এটার জন্য আমাদের ক্লিনজিং ডিটক্স তো দেবেন। যদি মহিলা হয় সেক্ষেত্রে এখানে হরমোনাল বিষয় আছে, সেক্ষেত্রে আপনি আমাদের ওমেন্স ফুডটাও সাজেস্ট করতে পারেন ক্লিনজিংয়ের পাশাপাশি থাকে। ঠিক আছে, বদহজমের জন্য। আর আমাদের ক্লিনজিংটাও বেটার কাজ করে এটাতে, বা স্পাইসি ক্যাপও দিতে পারেন যদি পাউডার শেখাতে না পারেন। এটা গেলো বদহজমের জন্য। তারপরে আসেন কোষ্ঠকাঠিন্য, সেম জিনিস। আমরা কী দিয়ে করি এটা ট্রিটমেন্ট? ক্লিনজিং ডিটক্স দিয়ে। কোষ্ঠকাঠিন্য, পায়খানা কষা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর সে সাথে সাথে পাশাপাশি পরামর্শ দেবেন যে যাতে আঁশ জাতীয় খাবারগুলো খায়, শাকসবজি জাতীয় খাবারগুলো খায়, যে কী বলে এটাকে ঢ্যাঁড়স, বা যেগুলো সহজে হজম হয়, হ্যাঁ, পায়খানা কষা করে না, এই খাবারগুলোর প্রতি সাজেস্ট করবেন ক্লিনজিং ডিটক্স দেওয়ার পাশাপাশি। আর স্পাইসি ক্যাফের ক্ষেত্রে একটা জিনিস বলে দেবেন, এখানে হয় কি আমি নিজেও দেখেছি, নিজেও ইউজ করে দেখছি, এটা খাওয়ার পর প্রায় সময় একবারে ফ্যাট মোচড় দেয়। একটু পরপর সকালবেলা দেখা যায় যে একটু পরপরে যেতে হয়, এই সমস্যাটা কিন্তু হয়। আপনারা কি কেউ লক্ষ্য করছেন বিষয়টা? প্রচুর পেট ব্যথা করে একটু পরপরে বের হয়। আর যখনই এটা বাথরুমে যায় তখন একটা আম ভাব দেখা দেয়, পায়খানা একদম লোট হয়ে যায়, আমরা যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলি। তো সেই ক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণে সে আবার ভাববে আমাশয় হয়ে গেল কিনা, এটা সেটা না। এটা আসলেই এটা কী করতেছে, টক্সিনগুলোকে ওই সিস্টেম করে বের করে নিয়ে আসতেছে। তো এবার আসেন অ্যালার্জির প্রোডাক্ট। অ্যালার্জি বর্তমান সময়ে বিশ্বাস করবেন না আপনি, এত বড় মহামারী হিসেবে তৈরি হয়েছে। এটা আমাদের ভ্যাকসিনেরও একটা প্রভাব। এখন দেখবেন ম্যাক্সিমাম, আমি তো ইদানিং গত 2 মাসে ম্যাক্সিমাম রোগী পাইছি অ্যালার্জির। ছোট বড় বাচ্চা কেউ বাদ নেই, এত কঠিন অবস্থা। ওই যে উনি মনে হয় গত 1 সপ্তাহে অন্তত 10 জন ডায়াবেটিস অ্যালার্জির রোগী নিয়ে আসছিল আমার কাছে। বাচ্চা বড় ছোট সবাই, কঠিন অবস্থা। এটা একটু সঠিকভাবে যদি ট্রিটমেন্ট দিতে পারেন প্রচুর রোগী পাবেন এটা এই মুহূর্তে। তো এটা ক্ষেত্রে আমরা কী দিই? A&B ফিউরিটি ফুড। তারপরে কী দিই আমরা? স্পিরুলিনা দিয়ে থাকি, অলরাউন্ডার অয়েল ত্বকের উপরে অ্যালার্জির জন্য দিয়ে থাকি, পাশাপাশি আপনি মোরিঙ্গা গোল্ডটাও দিতে পারেন। কমপ্লিট ট্রিটমেন্ট যদি দিতে চান পিউরিটি ফুড, স্পিরুলিনা, মোরিঙ্গা গোল্ড এবং অলরাউন্ডার ত্বকের উপরে যদি থাকে এই 4টা। তবে সেক্ষেত্রে যদি দেখেন যে ত্বকের উপরে বিসির মতো হয়ে গেছে, পানি বের হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু স্পিরুলিনা বেশি কাজ করবে। স্পিরুলিনাটা মাস্ট লাগবে এটা শুকানোর জন্য, হ্যাঁ। আর কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক অবস্থা একটু বেড়ে যায়, এটা তাকে বুঝায় বলবেন যে এটা যেহেতু ব্লাড থেকে কাজটা শুরু হবে, আপনার এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই।
এটা হয়তো 15 দিন হয়তো এরকম কিছু দেখা দিতে পারে, তাকে কন্টিনিউ করতে বলবেন, তখন সে রেজাল্টটা পাবে। অনেকে বেড়ে গেছে দেখে ভয় আর খায় না, তখন যায় অ্যালোপ্যাথিক ওষুধ ধরে ফেলে আবার। এটা বুঝাই দেবেন প্রথম থেকে, ঠিক আছে? তাহলে আর বেস্ট ফিডিং মায়েদেরকে তো আমরা পিউরিটি ফুড দিই না নর্মালি, এটা না দেওয়াই বেটার। বিশেষ ক্ষেত্রে দিবেন যদি দেখা যায় যে বাচ্চা একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই। তবে প্রেগনেন্সি অবস্থায় এবং বুকের দুধ খাওয়ায় এরকম অবস্থায় পিউরিটি ফুডটা না দেওয়াই ভালো। সেক্ষেত্রে প্রয়োজনে আপনি স্পিরুলিনা দিয়ে দেন, সেটা বরং বাচ্চার জন্যও ভালো, বাচ্চার মায়ের জন্যও ভালো, ঠিক আছে? সেক্ষেত্রে স্পিরুলিনাটা সাজেস্ট করে দেবেন। হ্যাঁ, আর কোনো ক্ষেত্রে অবস্থা বুঝে কাউন্সিলিং করে দিতেও পারেন সবগুলো একসাথে, ঠিক আছে? তাহলে অ্যালার্জির ট্রিটমেন্টটা মিনিমাম 3 মাস কন্টিনিউ করতে বলবেন। অ্যালার্জির প্রচুর রোগী পাবেন, অ্যালার্জি দিয়ে আপনি প্রচুর সেল করতে পারবেন অ্যালার্জির প্রোডাক্টগুলো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ঠিক আছে মাথায় আসতে নেবো, কষ্টটা পরে শুরু করবো একটু পরে, সেক্ষেত্রেও বলবো। ওকে, প্রস্রাবের সমস্যার জন্য আমরা কী দিই নর্মালি? ইউরিনাটা ইউজ করাবেন। সেক্ষেত্রে প্রস্রাবের প্রবলেম তো কিডনির প্রবলেমও থাকতে পারে, ইনশিওর হবেন কিডনির প্রবলেম আছে কিনা সেখানে, সেটাও খেয়াল রাখবেন। ইউরিনের সাথে প্রয়োজনে অ্যালকালিভ এবং রিফাইন্ড ফুডটাও দিয়ে দিবেন প্রস্রাবের সমস্যার জন্য, ঠিক আছে? এরপর আসেন স্বাস্থ্যহীনতার জন্য আমরা কী দিই? আমরা বাচ্চাদের ক্ষেত্রে ভিটালাইফ সাজেস্ট করি, বয়স্ক দুর্বলদের ক্ষেত্রে ভিটালাইফ সাজেস্ট করি, অথবা আমাদের সয়া গোল্ডও আছে সেটাও দিতে পারি, সয়া চকলেটও দিতে পারি। এনার্জি ইনস্ট্যান্ট তৈরি হয় এবং স্বাস্থ্য বাড়ে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সয়া চকলেটটাই বেশি কাজ করে, আমি দেখছি। তাদেরকে দুর্বলতার জন্য এটা সাজেস্ট করে দেবেন। তারপরে হচ্ছে ম্যাথ বুড়ির জন্য আমরা কি দিই? আমাদের ফিট অ্যান্ড স্লিম এবং সাথে ক্লিনজিংটা দিই। ফিট অ্যান্ড স্লিম এবং ক্লিনজিংটা দেবেন। তারপর হচ্ছে যৌন দুর্বলতার জন্য আমরা কি দিই? পাওয়ার-এক্সটা দিই। পাশাপাশি যাকেই পাওয়ার-এক্স দেবেন তাকেই ক্যালমিক্সটা দেবেন, বেটার কাজ করবে। পাওয়ার-এক্সের সাথে ক্যালমিক্সটা সাজেস্ট করবে। আর বেশি সমস্যা হলে সেক্ষেত্রে আমরা পাওয়ার বুস্টারটা সাজেস্ট করবো, ঠিক আছে? পাশাপাশি তাকে দুর্বলতার জন্য মাশরুমটাও দিতে পারেন। আর যখনই পাওয়ার-এক্স সাজেস্ট করবেন ক্যালমিক্সটা সাজেস্ট করার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে অনেকে বলে যে রেজাল্ট ভালো মতো হচ্ছে না, সেক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সের বিষয় থাকতে পারে, প্রয়োজনে হাফ করে দেবেন বা 2 বেলা দেবেন প্রয়োজনে। এটা বিভিন্ন পদ্ধতি আছে, এটা স্টেপ আছে। লিভারের ক্ষেত্রে আমরা কি জানি? লিপ কেয়ারটা এত চমৎকার, লিপ কেয়ার এবং পাপা, বিশেষ করে লিপ কেয়ারটা এত চমৎকার প্রোডাক্ট, যে লিপ কেয়ার ইউজ করে সে ক্লিনজিংও ইউজ করা লাগে না। ম্যাক্সিমাম লোক বলে যে এটা পাকস্থলী থেকে ক্লিয়ার করে দিচ্ছে, ক্লিনজিংয়ের কাজটাও করে দেয়, ঠিক আছে? তাহলে সেটার সাথে পাপায়াটা সাজেস্ট করতে পারেন। না, লিপ কেয়ারটা আপনি অ্যাভারেজে সাজেস্ট করতে পারেন। প্রত্যেকের লিপ কেয়ারটা দরকার, কারণ লিভারের বিষয়টা এত জটিল অবস্থা, এটা প্রত্যেকেরই খাওয়া উচিত। এটা অনেকেই জানে না, লিভারের প্রবলেমের কারণে তার অনেকগুলো প্রবলেম হচ্ছে। লিভারের প্রোডাক্টটা খুব বেশি চলা প্রয়োজন আমি মনে করি। এটা অত্যন্ত কার্যকর একটা প্রোডাক্ট। লিভারটা অত্যন্ত কার্যকরী একটা অর্গান আমাদের, যেটার সাথে 5-6টা আরও অর্গান জড়িত, ঠিক আছে? লিভারটা তো হলো স্যার আমাদের ফান্ডামেন্টাল অর্গান। জি, ফান্ডামেন্টাল, যেটাকে বডির মা বলা হয়, বডির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্গান। এরপরে হচ্ছে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে নর্মালি আমরা মাশরুমটা সাজেস্ট করি এবং পাশাপাশি অলরাউন্ডারটাকেও কিন্তু চমৎকার কাজ করে। গত 4-5 দিন আগে আমার নিজেরই হঠাৎ করে আমার হাত পা জ্বালা বেড়ে গেছে, একটু মাংস বেশি খাওয়া হয়েছে মনে হয়, পাশাপাশি ইউরিক অ্যাসিডটা বেশি ছিল আমার, তো হাত পা জ্বলা ফাটা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গেছে, অস্থির ভাব। সাথে সাথে আমি অলরাউন্ডারটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ফ্রিজে মিক্স করে একটু ঘন করে করে ফেলবেন, একদম ক্রিমের মতো হয়ে যাবে। শুধু মিক্স করলে হবে না, ভালো করে মিক্স করবেন। করে তালুর উপর বসা দিয়ে আপনি 10 মিনিট থাকেন ফ্যানের নিচে, 10 মিনিট আনাফ আপনার এটা কমার জন্য। একেবারে আমি নিজেই সাক্ষী, এটা এত চমৎকার কাজ করে। হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে, হাত পা জ্বালা ফাটা শুরু হয়েছে, তখন এটা খুব ভালো কাজ করে। পাশাপাশি মাশরুমের অনেক রোগী পাইছি আমি, মাশরুম দিয়ে সে বেটার ফিল করতেছে, এরকম বয়স্ক অনেক রোগী পাইছি আমি। তো সেক্ষেত্রে তাহলে ডিটক্স অলরাউন্ডার এবং মাশরুমটা ইউজ করা হবে আমাদের। এরপরে আসেন মাতৃদুগ্ধ স্বল্পতার জন্য আমাদের কি, বুকের দুধ পায় না বাচ্চা, সেজন্য আমরা স্পিরুলিনা সাজেস্ট করি না। 1 সপ্তাহের মধ্যে বুকের দুধ বেড়ে যাবে, মায়ের বাচ্চা দুধ পাবে। তারপরে হচ্ছে হাত পা জ্বলাফাটা, বর্তমান সময়ে এটা আরেকটা জটিল রোগ, পুরুষ মহিলা সবাই হাত পা জ্বলাফাটা করে। এটার অনেকগুলো কারণ থাকে। প্রথমত বডিতে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে এটা হয়। দ্বিতীয়ত ডায়াবেটিস যাদের আছে তাদের তো এই সমস্যাটা হয়। তৃতীয়ত হচ্ছে আপনার মহিলাদের ক্ষেত্রে যাদের মনোফজ শুরু হয়ে গেছে, মানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে,
40 ঊর্ধ্ব যারা মহিলারা আছেন তারা এই সমস্যায় বেশি ভোগে। তারা বলে যে শরীর জ্বালাপোড়া করতেছে, হাত পা জ্বলতেছে। এই ক্ষেত্রে আসলে তাকে প্রথমে কিছু পরামর্শ দেবেন, যেমন কিছু খাবার তাকে অ্যাভয়েড করতে বলবেন। গরুর মাংস, খাসির মাংস, তারপর হচ্ছে কলিজা, তারপরে সামুদ্রিক মাছ, সবজির ক্ষেত্রে তাকে টমেটো, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, ফুলকপি এগুলা খেতে নিষেধ করবেন। এগুলা ইউরিক অ্যাসিড বাড়ায়। এক্ষেত্রে পুরো বডি জ্বালাপোড়া করে, ব্যথা করে, হাতে পায়ের আঙ্গুলগুলো সমস্যা করে। আবার এটার একটা চমৎকার আকুপাংচার ট্রিটমেন্টও আছে, সহজে একটু জিনিস শিখিয়ে দিই আমি আপনাদেরকে, খুব চমৎকার রেজাল্ট পাইছি আমিও নিজেও। এটার একটা ট্রিটমেন্ট হচ্ছে আমাদের যে আকুপাংচার পদ্ধতিতে, এই যে হাতের এই জায়গায় আপনার এটা বাম হাত, এই কনিষ্ঠ আঙ্গুল বরাবর এই জায়গায় এসে আপনি এই জায়গায় চাপ দেবেন। আপনি এরকম সমস্যা তৈরি হলে হাত পা জ্বালাপোড়া করে অস্থির লাগে, এই জায়গায় এভাবে এভাবে চাপ দেবেন অন্তত 100 বার। প্রথমে কী করবেন, একটা কলম নেবেন হাতে, কলম নিয়ে এরকম কলমটাকে নিয়ে আপনি এভাবে এভাবে অনেকক্ষণ ধরে ইয়ে করবেন, হাত যাতে গরম হয়ে যায় উপরে এবং এপাশে অনেকক্ষণ ডলবেন, হ্যাঁ ঘষবেন, হাত গরম হয়ে যায়। তারপরে আপনি এটা রেখে কী করবেন, এই জায়গাটাতে এরকম চাপ দেবেন প্রায় দুই হাতে, এক হাতে অন্তত 80 থেকে 100 বার এভাবে এভাবে চাপ দেবেন, বসে বসে চাপ দেবেন। এবার এই হাতে একই জায়গায় এভাবে এভাবে চাপ দেবেন। দেওয়ার পরে এবার কী করবেন, এই জায়গায় এসে এই যে বুদ্ধ আঙ্গুলের এই পাশে এসে এভাবে এভাবে উপর থেকে নিচের দিকে চাপ দিয়ে আনবেন বেশ কয়েকবার। হ্যাঁ, এভাবে আপনি করার পর দেখবেন যে অটোমেটিক্যালি আসতে তার মধ্যে একটা সে হালকা লাগে তার কাছে। আমি নিজেও এটা লক্ষ্য করছি। এই ট্রিটমেন্টটা আকুপাংচার ট্রিটমেন্ট বলে আপনি এটাকে। পাশাপাশি আমাদের কিছু প্রোডাক্ট সাজেস্ট করবেন যেগুলো রিলেটেড আছে এটার সাথে, তো এটার জন্য ভালো রেজাল্ট পাবেন। মানে আমাদের প্রোডাক্টের পাশাপাশি এই ব্যায়ামগুলো তাকে একটু সাজেস্ট করে দেবেন। বা অনেক সময় পায়ের গোড়ালি জ্বলতেছে বা ব্যথা করতেছে, সেক্ষেত্রে তাৎক্ষণিক আপনি ঠান্ডা পানির একটা বোতল নিয়ে পায়ের নিচে কতক্ষণ ইয়ে করবেন, রাখবেন বা উঠে দাঁড়াবেন, তখন তাৎক্ষণিক একটু কমে। হ্যাঁ, অনেকগুলো বিষয় আছে, ঘরোয়া পদ্ধতিতেও হয়ে যায়। প্রোডাক্টের পাশাপাশি আপনি যখন এগুলো সাজেস্ট করবেন, সে যদি রেজাল্ট পায় তাহলে আপনার প্রোডাক্টের কি সুনাম বেড়ে যাবে, প্রোডাক্টের কাজটা আরও ভালোভাবে সে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে শেষের দিকে আসি। এটার জন্য প্রোডাক্ট আমরা আমাদের ইয়েটা ব্যবহার করতে পারি, ওই যে হলিড্রপটা দেবেন, আর হচ্ছে আপনার ইয়েটা আমাদের ওই তুলসী অরেঞ্জ জুসটা সাজেস্ট করে দেবেন। ঠিক আছে, এটা খুব ভালো কাজ করে এই দুইটা প্রোডাক্ট। তারপর হচ্ছে তল ফেটে ব্যথা, এগুলো তো নর্মালি আগে দেখতে হবে কী কারণে ব্যথা। ডাইজেস্টিভ সিস্টেমের কারণেও হয়ে থাকে, আবার লিভারের কারণেও হয়ে থাকে, গল ব্লাডার প্রবলেমের কারণেও হয়ে থাকে। ওই প্রোডাক্টগুলো সাজেস্ট করবেন রিলেটেড। তারপর বার্ধক্যজনিত দুর্বলতা, এটার জন্য আমাদের অনেকগুলা প্রোডাক্ট আছে, যেমন সয়া গোল্ড, তারপর হচ্ছে বিটালাইভস, সয়া চকলেট, স্পিরুলিনা, এগুলো সাজেস্ট করবেন। শিশুর স্বাস্থ্যহীনতার জন্য কী ইউজ করি আমরা, বিটালাইভ, সাথে ফ্লাক্সিডোলটা সাজেস্ট করবেন। তারপরে শারীরিক দুর্বলতার জন্য আমরা এটার কারণটা খুঁজে বের করে আমাদের দুর্বলতা কমানোর প্রোডাক্টগুলো দেবো। এই হচ্ছে মোটামুটি কমন রোগগুলো চলে আসছে না, এই হচ্ছে আমাদের ট্রিটমেন্টগুলো। তো প্রপার ট্রিটমেন্টটা দেবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের সেলও বেড়ে যাবে। সুপার অ্যাডভান্স টিমে যে সময় দিচ্ছেন, এটার একটা রেজাল্টও আপনারা পাবেন। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে 6টা ক্লাস গেল আমাদের, এই 6টা ক্লাস করার পরে আপনাদের সেল রেশিওটা আগের সাইডে কি বাড়ছে? এরকম কজন আছেন যে আগের সাইডে বাড়ছে? একটু হাত উঠায় দেখান তো। সেল রেশিওটা বাড়ছে আমাদের এই প্রোগ্রামটা কাজে লাগিয়ে, প্রোগ্রামের মাধ্যমে জেনে আমি বেটার ট্রিটমেন্ট দিয়ে যে একটু রেজাল্ট পাইছি। আমার এটা কেমন ডেভেলপ হচ্ছে আমাদের, আমি এটা একটু জানার দরকার। এটা সেলটা বাড়ানোর ক্ষেত্রে আমাদের কি কাজ দিচ্ছে? হ্যাঁ, কাজ আসতে শোনা যার কারণ হচ্ছে আপনারা আসলে ওই অনেকে হয়তো শুধু যাচ্ছেন আসছেন, প্র্যাকটিসটা করতেছেন না। যেদিন যেটা টপিক সেটাকে প্র্যাকটিস করেন না আপনারা। প্র্যাকটিস না করলে তো আপনার রেজাল্ট বের হবে না। আমার অস্ত্র আছে, কিন্তু অস্ত্র ব্যবহার শিখতে হবে। ব্যবহার যদি সঠিক না করতে পারেন তাহলে আপনি রেজাল্ট তো পাবেন না। তাহলে আমাদের এই যে বিষয়গুলো প্রয়োজন ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এগুলো একটু বারবার নিজে বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি রেজাল্ট আসতেছে। মানুষ একটু অ্যালোপ্যাথিক দিকে ঝুঁকে থাকে, সেটা ঠিক আছে, কিন্তু একটু বুঝাই নিতে হবে। ম্যাক্সিমাম মানুষ এখন বুঝে অ্যালোপ্যাথিক যে ক্ষতি। ম্যাক্সিমাম অ্যালার্জির রোগী এখন অ্যালোপ্যাথিক প্রোডাক্টের উপর বিরক্ত, যে এটা এখন খাইলে ওই 6-7 ঘন্টা 8 ঘন্টা ভালো থাকে, আবার শরীর ফুলে যাচ্ছে, আবার চুলকানি শুরু হচ্ছে। তো ওই জায়গায় আপনি আপনার প্রোডাক্টটা সাজেস্ট করে স্থায়ী সমাধানের জন্য পরামর্শ দেবেন।
আচ্ছা, এখন সময় অনেক হয়ে গেছে, আমরা এখন একটু কিছু প্রশ্ন নেব। সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট দিতে গিয়ে আমাদের কোন জায়গায় আমরা একটু প্রবলেমে পড়ি, বা এমন কোনো পেশেন্ট পাইছেন সেখানে আমরা কী সাজেস্ট করবো বুঝে উঠতে পারতেছি না। তো এরকম রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে, আনোয়ার ভাই কি একটা প্রশ্ন করছিলেন না? মামুন ভাই আপনি কি একটা প্রশ্ন করছিলেন? তাদের ক্ষেত্রে আমাদের দাঁতের তার ইউনিটটা কি কাজ করে কিনা? দাঁতের ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই আমাদের অ্যালার্জির ট্রিটমেন্টটা দেবেন, ফিরোটি ফুড দেবেন, স্পিরুলিনা দেবেন এবং অলরাউন্ডার দেবেন। পাশাপাশি অলরাউন্ডারটা বলবেন একটু আদার রসের সাথে মিক্স করে যাতে লাগায়, শুধু যে দাঁতের সমস্যা দাগগুলো আছে একটু আদার রস মিক্স করে লাগাতে পারবেন। আদার রস এবং অলরাউন্ডার মিক্স করে লাগালে তাদের জন্য কাজ করে পারে। বা অনেক ক্ষেত্রে হাতের একজিমা সিস্টেম যেগুলো থাকে, পায়ের আঙ্গুলে সমস্যা, ঘা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি স্পিরুলিনা পাউডারটা অলরাউন্ডার সাথে মিক্স করে লাগাতে পারেন, তখন বেটার রেজাল্ট আসে, ঠিক আছে? তাহলে তাদের ক্ষেত্রে এই কাজটা করতে হবে। বলেন। আপনি বলছিলেন যে যেসব বাচ্চারা দুধ পায় না, সেটার মধ্যে ওটার মিনিংটা কিন্তু আর বলেন নাই, কাইন্ডলি একটু বলবেন। কোনটা? যদি বলছিলেন যে যেসব শিশুরা বুকের দুধ পায় না, হ্যাঁ, ও এটা ট্রিটমেন্টটা বলছে আমরা স্পিরুলিনা, সোজা স্পিরুলিনাটা সাজেস্ট করবেন। পাশাপাশি যদি নিতে পারে ওমেগা 3টা দেবেন। স্পিরুলিনটা খুবই ভালো কাজ করে এবং অল্প সময়ের মধ্যে কাজ করে বুকের দুধ পাওয়ার বাড়ানোর জন্য বাচ্চা। হ্যাঁ, এটা মা খাবে আর কি। হ্যাঁ, এটা খাবারের মাঝখানে খেতে হয় স্পিরুলিনাটা, ঠিক আছে? ওইটাই। আর কেউ মানে কোনো জায়গায় ট্রিটমেন্ট দিতে গিয়ে দেখছেন যে আমি আসলে কি দেবো বুঝতেছি না, বা আমাদের প্রোডাক্ট আছে তারপরেও আমি কম্বাইন্ড কি দিতে পারি, কোনটা দিলে বেটার রেজাল্ট হবে, বা আমি প্রোডাক্ট সাজেস্ট করছি কিন্তু রেজাল্ট হচ্ছে না, এরকম যদি থেকে থাকে প্রশ্ন করতে পারেন। প্যারালাইজডের রুগীগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো শরীরের যে কোনো একটা সাইড সেন্সলেস হয়ে যায় বা প্যারালাইজড হয়ে যায়, অবশ হয়ে যায়, যেটাকে আমরা বলি সেন্সলেস হয়ে যায়। তো সেক্ষেত্রে তাৎক্ষণিক তারা তো অবশ্যই ট্রিটমেন্ট করাবে। এরপরে অনেকে দেখা যায় যে থেরাপির দিকে চলে যায়, বা অনেক ক্ষেত্রে ডাক্তার বাদ দিয়ে বলে যে থেরাপির উপর থাকেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি এরকম কোনো রোগী যদি আসে, আপনি তাকে আগে অবজার্ভ করবেন, দেখবেন যে তার প্যারালাইজটা কী ধরনের, সে কি অলওয়েজ বেডে পড়ে গেছে, নাকি একটু নিজে অন্তত চলতে পারে, বা একটা সাইডে একটু প্রবলেম হচ্ছে তারপরেও কারো সহযোগিতায় চলতে পারে। যদি দেখেন যে এরকম, সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট দিয়ে রেজাল্ট পাবেন। অন্তত 6 মাস যদি ট্রিটমেন্ট করাতে পারেন ওই রোগীকে, সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট দেবেন হচ্ছে 1 নম্বরে হচ্ছে সয়া গোল্ড, মোরিঙ্গা গোল্ড, ফ্লাক্সিড অয়েল, সয়া গোল্ড, মোরিঙ্গা গোল্ড, ফ্লাক্সিড অয়েল, তারপরে হচ্ছে সাথে ওমেগা 3ও দেবেন, এবং অবশ্যই তাকে আমাদের বায়োনিট্রি স্প্রেটা দেবেন। এই 4-5টা প্রোডাক্ট দিয়ে যদি কন্টিনিউ 6 মাস ট্রিটমেন্ট করাতে পারেন তাকে রাজি করিয়ে, হ্যাঁ, বেটার রেজাল্ট আসবে। ওই যে ফ্লাক্সিড তো আছে এই সাথে, হ্যাঁ, এক্ষেত্রে এই তার ওষুধের পাশাপাশি এই সাজেস্টটা করতে পারে। অনেক রোগী দেখা যায় যে ডাক্তার বাদ দিয়ে দেয়, যে কদিন বেঁচে থাকে বাসায় থাকুক, এই ওষুধ চালান। ওটার পাশাপাশি তাকে বুঝিয়ে যদি আপনি এই ট্রিটমেন্টটা 6 মাস কন্টিনিউ করতে পারেন, বেটার রেজাল্ট পাও। আমি কয়েকটা রোগীর ক্ষেত্রে এই রেজাল্টটা পাইছি, ডেভেলপ পাইছি। ইন্ডিয়া গেছে, সেখানেও বাদ দিয়ে দিচ্ছি। তো এই রোগী আমি প্রচুর, মনে হয় 1 লক্ষ টাকার প্রোডাক্ট দিয়েছি, সেও হ্যাপি। 1 মাস খাওয়ার পর একটু ডেভেলপ দেখে সে অনেক হ্যাপি, এবং এরপরে আপনি যেভাবে বলবেন সেভাবে ট্রিটমেন্ট নিচ্ছে এবং বেটার রেজাল্টও পাইছে সে, আগে তো অনেক ভালো আছে। তো সেক্ষেত্রে প্যারালাইজড রোগীর ক্ষেত্রে এরকম একেবারে বেডে পড়ে গেছে এরকম রোগীকে দিয়েও লাভ হবে না। হ্যাঁ, এটা খুব জটিল, সময় লাগবে অনেক, তবে ওই স্প্রেটা দিয়ে দিতে পারেন পাশাপাশি, যে কদিন বেঁচে থাকে একটু ভালো থাকার জন্য। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, সবশেষ কথা হলো, আমাদের এই প্রোগ্রামটা করে সেল বাড়াতে হবে আমাদের। এই প্রোগ্রামটা করার পরে আমার তো মনে হয় প্রত্যেকেরই এখন স্বপ্নপূরণ প্যাকেজের মধ্যে থাকার কথা। এখন আমরা এখানে কতজন আছি একটু হাত উঠান তো, স্বপ্নপূরণ প্যাকেজ স্পন্সর করছি এরকম কয়জন আছি, একটু হাতটা দেখান তো। আপনিও তো শুরু করছেন, 5-6 জন দেখা যাইতেছে, 5-6 জন দেখা যাচ্ছে, বাকিদের কি অবস্থা? তো এই সুপার অ্যাডভান্স টিমের ট্রেনিংটা নিয়ে যদি আমরা ইনকামটা তৈরি করতে না পারি, এখন তো স্বপ্নপূরণ প্যাকেজ দিয়ে ইনকাম তৈরি করতে হবে, তাহলে আমরা ডেভেলপটা কোথায় আমরা দেখব? শুরু করে দেন, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। দেখবেন যে আপনি যখন 50% দিয়ে শুরু করেন না, 25,000 টাকা জমা দিয়ে প্রোডাক্ট নিয়ে শুরু করেন, দেখবেন যে আপনার ওই
25,000 টাকা জমা দিচ্ছেন না, ওই ফেরাটা আপনাকে 50,000 শেষ করাই দেবে। আপনি স্টার্ট করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। যেটা শুরু করবেন সেটা শেষ হবে এক সময়। আর শুরু না করলে শেষ করতে হবে। আগে তো আপনাকে শুরু করতে হবে। স্টার্ট করেন। বিশেষ করে সুপার অ্যাডভান্সে যারা আছেন প্রত্যেকেই স্বপ্নপূরণ প্যাকেজে ঢোকা উচিত। আমার মনে হয় ঢুকে যাওয়া উচিত আপনাদেরকে ইমিডিয়েট। কারণ 10,000 একটা দুইটা রুগী এনে শুরু করে দেন না। এখানে নাম লিখে ফেলান এখানে যে আমি এটা স্বপ্নপূরণ প্যাকেজের মধ্যে ফেলে দেবো, দিয়ে সাথে কন্টিনিউ করাবো। একটা রুগী না 8,000 10,000 দিয়ে শুরু করে দেন না। আপনি শুরু করে দিলে দেখবেন অটোমেটিকলি আপনারও তাড়া থাকবে যে আমার রোগী দরকার। এমনিতে তো অলসতা থাকবে, রোগী ফাইলে আনবো, না ফাইলে আমি অন্য কাজ করতেছি। বাট যখন আপনি নাম লিখাই ফেলবেন তখন আপনার মধ্যে একটা একটা তাড়না থাকবে যে আমার স্বপ্নপূরণ প্যাকেজে 50,000টা পূরণ করতে হবে। অন্তত মাসে একটা হলেও পূরণ করতে হবে, যাতে আমরা অন্তত একটা ট্যুরও করতে পারি বা কিছুটা ইনকামও করতে পারি। প্রায় একটা করলেও তো 32,000 টাকা ইনকাম, একটা সেল করতে পারলে। তো তাহলে আপনি কিসের জন্য সারাদিন দৌড়েন? যে এখানে 32,000 টাকা, কজন এখানে মাসে 32,000 টাকা ইনকাম করেন আমাকে বলতে পারেন? তাহলে একটা স্বপ্নপূরণ প্যাকেজের পিছনে লাগেন না আপনারা, একটা নিয়ে দৌড়া শুরু করেন না। 30,000 মাসে আসুক না অন্তত এখান থেকে। তো আমি চাই আমাদের সুপার অ্যাডভান্স টিমের প্রত্যেকেই অন্তত স্বপ্নপূরণ প্যাকেজ নিয়ে যাতে কাজ করতে পারেন। এটা খুব সিরিয়াসলি দেখেন। তাহলে আমার যোগ্যতা কোথায়? আমি আমার যোগ্যতাটা প্রমাণ করার জন্য হলেও আমি স্বপ্নপূরণ প্যাকেজটা দিয়ে শুরু করতে পারি। 50% প্রফিট। এখানে 50 কেন? ওই যে অনলাইনের 7,200 টাকা সহ আমরা প্রায় 32,200, প্রায় 60% প্লাস 65% আমরা প্রফিট পেতেছি এখানে। সো আমরা আসলে নিজেদের অবহেলার কারণে, সিরিয়াসনেস না থাকার কারণে আমরা ইনকামের দিক থেকে মানে আগাইতে পারতেছি না, আগের অবস্থানে রয়ে গেছি। সিরিয়াসলি আপনারা স্বপ্নপূরণ প্যাকেজটাকে মাথায় নেন এবং এই বছর আপনাদের স্বপ্ন আসলেই পূরণ হবে। মাসে যদি 2টা প্যাকেজ সেল হয় 50 করে, আপনার 12 মাসে কত? 50,000 ধরেন না, 50,000 হলে 12 মাসে 6 লাখ। তাহলে মাসে 50,000 টাকা। মাসে 50,000 টাকা আমরা কোথায় ইনকাম করতেছি? হেসে খেলে 24 ঘন্টা পার করে দিচ্ছে, অথচ আমরা সিরিয়াস হলেই কিন্তু এই কাজটা আমাদের উঠে আসে, এই ইনকামটা উঠে আসে। এবং আপনি একটা দুইটা মাস যদি কন্টিনিউ করে ফেলেন অটোমেটিক্যালি রোগী আপনার বেড়ে যাবে। কারণ ওখান থেকে দ্বিতীয় মাসে আবার রিপিট রুগীও পাবেন, রিপিট সেলও পাবেন আপনি। তাহলে স্টার্ট করে দিন। 10,000 টাকা দিয়ে স্টার্ট করে দিন না। 10,000 টাকা আমাদের ডিলার সাহেব আছেন এখানে, 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে বা একটা রুগী নিয়ে এসে বলেন যে আমি এটা স্বপ্নপূরণ প্যাকেজ এন্ট্রি করলাম। অটোমেটিকলি দেখবেন আপনার ভিতরে আপনার ফ্লুটা তৈরি হবে সেলের। তো ধন্যবাদ। আলটিমেটলি আমরা সবাই চাই যে একটা ভালো ইনকামে যাই। এই পরিশ্রম করার অর্থ হলো আমরা কিছু পাই এখান থেকে, ভালো একটা ইনকাম তৈরি করি, আমাদের আর্নিংটা বাড়ুক, সেটাই আমরা চাচ্ছি। আর সেটা যদি করতে না পারি তাহলে আমরা এই পরিশ্রম করে কী লাভ বলেন? যে কোনোভাবে যে কোনো ওয়েতে আমাদের আর্ন বাড়াতে হবে। সো এত সহজ সুযোগ এখানে আছে, মাত্র 50,000 টাকা। অথচ আমি একটা ধান্দায় উঠতেছি যে আমি একটা ব্যবসা করবো, 5-6 লাখ টাকা অ্যারেঞ্জ করব। কোথায় পাবো? ধার করব, লোন নিব, শ্বশুরবাড়ি থেকে নেব, জায়গা জমি বিক্রি করে নেব। ওই টেনশন না করে, ওই ফিকিরে না থেকে আপনি মাত্র 50,000 অ্যারেঞ্জ করেন না। 50,000-এ আপনার পুরো 1 বছরের বিজনেস শুরু হয়ে যাচ্ছে, কোনো দোকান ছাড়া, কোনো অ্যাডভান্স ছাড়া, কোনো ঘর ভাড়া স্টাফ বেতন ছাড়া। আসলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, এই 50,000 টাকা দিয়ে আমরা বড় ব্যবসায়ী হয়ে যেতে পারি, বড় বিজনেসম্যান হয়ে যেতে পারি, মাত্র 50,000 টাকা পুঁজি দিয়ে। খুবই সহজ এটা। একটা কাজ করতে হয়, সেটা আমাদেরকে রোগী খুঁজতে হয়, এটাই আমাদের কাজ। তো পরিশ্রম তো কোথাও না কোথাও করতে হবে। ব্যবসা করতে হলে দোকান অ্যাডভান্স মিলে আর 5-7 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। সেই জায়গায় আমার পরিশ্রমটা একটু বাড়ায় দিই না, 2 ঘন্টা বেশি করি না রোগী খোঁজার ক্ষেত্রে। আর রোগী এক রোগী এক একভাবে রিয়েক্ট করবে, সেখানে আমাদেরকে হতাশ হয়ে গেলে চলবে না। সবাই আমার কথায় আসবে এমন কোনো কথা না। আপনাকে সবার ভালো লাগবে এটা কেন বিশ্বাস করেন আপনি? আমাকে সবার ভালো লাগবে এটা কেন বিশ্বাস করবো আমি? কারণ এক একজনের মেন্টালিটি এক এক রকম। যে আমার সাথে, আমার কথার সাথে মিলবে, আমার কথা একাত্মতা প্রকাশ করবে, তার সাথে আমি কাজ করব। তাহলে আমি খুঁজতে থাকবো একের পর এক। হ্যাঁ, নো মানে নেক্সট অন, এটা তো আমরা জানি। একটা নেগেটিভ আসছে, পরেরটা পজিটিভ আসবেই। সো কাস্টমার তৈরি করার ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হয়। সেখানে অনেকের হয়তো একটু হীনমন্যতা কাজ করে, ইতস্তত ভাব থাকে। কিন্তু এটাকে যদি বাদ দিতে পারেন, কারণ আপনার পকেটে এমনি কেউ 1 টাকা দেবে না, আপনার কাজ আপনাকেই করতে হবে। মানুষ কত 2 নম্বরে ধান্দা করে, কত অবৈধ কাজ করে টাকা ইনকাম করতেছে, সেটার সাথে আমি একজন কাছে দাওয়াত নিয়ে যাওয়া, এটা কি বেশি কষ্টের? অবৈধভাবে টাকা ইনকাম করার সাথে আমি একজনকে ভালো কিছু দাওয়াত দিয়ে 10 জনকে দিয়ে যদি একজনও পাই, তাতে আমার লজ্জা কিসের? আমার হালাল ইনকাম হচ্ছে।
তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আমি চাই মন থেকে চাই প্রত্যেকের ইনকামটা বাড়ো, প্রত্যেকেই বিসমিল্লাহ বলে স্বপ্নপূরণ প্যাকেজটা স্টার্ট করে দেন। ইনশাআল্লাহ আগামী 1 বছর প্রত্যেকে আমরা ইনকামের মধ্যে থাকবো, ভালো আর্নের মধ্যে থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। কি মনে হয় ট্রিটমেন্ট করানো যাবে নি? ইনশাআল্লাহ। হ্যাঁ, রোগীর দরকার। আরো কৌশল শিখবেন, শুধু পেজের দিকে তাকাইবেন, রোগীর রোগ কি আর না কইলে কখন রোগ কই দিতে পারবে, এরকম কৌশল জানার দরকার আছে নি? অবশ্যই। জিব্বা থেকে যদি রোগীর রোগ ধরিয়ে আনান যায়, আমার প্যাথোলজি যে হাজার হাজার টাকা খরচ করার দরকার আছে নি? টেস্ট করে নষ্ট করার দরকার আছে? হাতে শিরা ধরে যদি রোগীর ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আমরা বলতে পারি, তাকে চিকিৎসা দিতে পারি, তাহলে তো আমরা ওভার কস্টিংয়ে বিলাসবহুল হসপিটালগুলোতে গিয়ে টাকা পয়সা খরচ করে আমাদের মানে টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদেরকে এরকম দক্ষ হইতে হবে, আর দক্ষ হওয়ার জন্য এরকম ক্লাসগুলোতে বেশি বেশি করে অংশগ্রহণ করতে হবে, যথাসময় করতে হইব, নিয়ম মতন করতে হইব। আপনারা কি প্রস্তুত? আচ্ছা, এই যে একটা ফর্ম ওনার কাছে ছিল, এই মুহূর্তে নাই, রোগী আইডেন্টিফিকেশন ফর্ম, এটা কার কার কাছে আছে? হাত উঠান না, কার কার কাছে আছে? এই একটা ফর্মে আপনাকে সফল হওয়ার জন্য, স্বপ্ন পূরণের জন্য সকল কাজ করে দিবে। এবার আমাকে বলেন, প্রোডাক্ট বেচা কষ্ট না রুগী আনা কষ্ট? কোনটা কষ্ট? কোনটা বেশি কষ্ট? মানে অফিসে রুগী আনা কষ্ট নাকি প্রোডাক্ট বিক্রি করা কষ্ট? স্যার, প্রোডাক্ট বিক্রির পক্ষে কে কে আছেন একটু দেখে হাত উঠান। দুটাই কষ্ট। না না, বেশি কষ্ট কোনটা থেকে শুরু? দুটাই, আগে রোগীকে কাউন্সিলিং করতে হবে, তারপরে না রোগীর আমি কাছে প্রোডাক্ট বলছি দুটোটাই কষ্ট, আমি স্বীকার করছি, কিন্তু কোনটা বেশি কষ্ট লাগে আপনার? প্রোডাক্ট বিক্রি করা। প্রোডাক্ট বিক্রির পক্ষে কে কে আছেন? যদি যারা সবাই প্রচুর প্রোডাক্ট বিক্রি করেন, স্বপ্ন পূরণ হয়ে গেছে নাকি? মানে আমরা তো একটু স্বীকার করেন না ভাই। ওই জানো কিন্তু আমরা ওইটার পক্ষে না, এবার আপনাদের দেখেন, প্রোডাক্ট বিক্রি হলে যদি স্বপ্ন পূরণ হইতো, তার মানে প্রোডাক্ট বিক্রি করাটা হচ্ছে আমাদের জন্য একটু কষ্ট, কারণ আমরা ট্রিটমেন্ট পদ্ধতি জানি না, ডোজেস প্রকৃতি জানি না, ইউজেস প্রকৃতি জানি না, এই জন্য প্রোডাক্ট আমরা যে কার কাছে কেমনে বেচুন। আচ্ছা, ট্রিটমেন্ট প্রক্রিয়া সম্বন্ধে একটু জানাইছে, প্রোডাক্ট বেচার একটা সাহস তৈরি হবে। তবে সহজ পদ্ধতি হচ্ছে, যদি একজন রুগীরে তাকে যে ভাই তুই তো অনেক ডাক্তারের কাছে গেছ, অনেক রকম টেস্ট করছো, জীবনে হাজার হাজার টাকা শেষ করে গেলেছ, আমাদের কাছে এমন একটা যন্ত্র আছে, একবার টেস্ট কর, তুই চুপ মারে বসে থাকবি, যন্ত্র সব তো রোগগুলা ধরে দিব, তুই চুপ মারে বসে থাকবি, বডি অ্যানালাইজার তোর রোগ যদি নির্ণয় করতে পারে, তুই যদি সন্তুষ্ট হস, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের অর্গানিক অল্টারনেটিভ চিকিৎসাটা তুই গ্রহণ করিস। দেখেন, রুগীরা এরকম করলে এত কম জীবন বোর্ড দিয়ে খরচ করছে, 1000 টাকা যাইলেও যাক, একবার টেস্ট করে, এটা কইব নাকি? রুগী এটা কইতে পারেনি। আপনি বললে 5000 টাকা প্রোডাক্ট কিনে 1 লাখ কষ্ট, কিন্তু 1000 টাকা দিয়ে টেস্ট করে এটা বেশি কষ্ট ন। তাহলে আমাদের কি করতে হবে? রুগীদেরকে নিয়ে আনার জন্য এরকম একটা উদ্বুদ্ধ করতে হবে, যে তুমি ওইখানে গেলে তো আগে তোমার থেকে একটা ফি নিয়ে যায়, বিভিন্ন রকমের কস্টিং, অনেক রকম ব্যয় করতে হয়। তাহলে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের যারা আছেন উপস্থিত, একজন 30 জনের রুগীর ডাটা তৈরি করবেন। এটা কি সম্ভব? এখন তবে রুগী কে? রুগী তো কেউ নাই, রুগী ঢোকামুখো না, এটা মাথায় আসতে পারে নাকি? প্রথমে আপনারা যদি শুরু করবেন, আপনার যদি কোনো রোগ থাকে, সমস্যা থাকে, ট্রিটমেন্ট করার প্রয়োজন মনে করেন, প্রথমে কি নিজের নামটা কি লেখানো যেত না? কারণ এখানে সবাই সুস্থ আছেন, এটা কি বলতে পারবেন না? প্রথমে আপনার নাম লিখবেন, এর ফর্মটা ফিল আপ করবেন। দ্বিতীয়ত আপনার ফ্যামিলির কে কে রুগী আছে, একটু তাদের নামটা লিখবেন। এরপরে ফ্যামিলির আত্মীয় স্বজন, ভাই যদি হয়, ভাইয়ের শালা শালি যেটা আছে, এটাও কার কার কী রোগ আছে, কে আইবো কে আইতো না, আমার এটা দেখার বিষয় না। কিন্তু দেখার বিষয় হচ্ছে আপনি তালিকাটা করছেন, এটা হলো দেখার বিষয়। এবার তালিকা অনুযায়ী যখন এটা আমার চোখের সামনে থাকবো, হঠাৎ করে তালতো বাইরে ফোন দেবো, তোমার তো এই প্রবলেম, অমুক জায়গাটা অমুক দিন আমাদের এই প্রবলেম নিয়ে আলোচনা আছে, তুমি আসো। তালতো ভাই যদি আসে, তারা যদি পরীক্ষা করান, কাউন্সিলিং করার দায়িত্ব আনবো। রুগী দেখাইলো, একটা ফি দিল, প্রোডাক্ট নিবে, ইনস্ট্যান্ট আপনার যদি একটা রোগীর উপর থেকে 1200 থেকে 1500 টাকা যদি ইনকাম হয়, ডিসকাউন্ট কমিশন হয়, বলেন আপনার কষ্টটা কি মানে কষ্ট মনে হইব তখন? যখন নগদ একটা ইনকাম পকেটে আসবে। 5000 টাকার প্রোডাক্ট পারচেস করলে মিনিমাম 1200 থেকে 1500 টাকা ইনকাম করার সুযোগ আছে। সপ্তাহে 2টা রোগী নিয়ে আসবে, 30 জনের তালিকা করবে, সপ্তাহে ইনকাম 2 অন টেস্টে। এই 2টা রোগীরা আমরা কি করব?
তাদেরকে ধরেন একটা কোর্স মেনটেন করে তার ট্রিটমেন্ট পদ্ধতিতে প্রোডাক্টগুলো দিলাম, রোগী ব্যবহার করলো, উপকার পেলো, তাকে ফলো আপে রাখুন, তার খোঁজখবর নেব কী অবস্থা, কেমন চলে, ঠিক মতো বাথরুম হয়েছে কি না, কিংবা তুমি যে প্রবলেমের নিচে অ্যালার্জি কমছে কি না, এই যে অলরাউন্ডার মাথার লাগে যে প্রেশার নিয়ন্ত্রণ আছে কিনা একটু খোঁজখবর নিতে হইব। রোগী চিন্তা করো জীবনে বহু ডাক্তারের কাছে গেছে, কে তো এরকম ফোন করে আমাকে খবর লো না, ডাক্তারের রোগীর খবর লো, এটা কেমন কি বিশাল একটা ব্যাপার। আমাদের এই টেকনিকটা অবলম্বন করতে হবে, তখন রোগী সন্তুষ্ট হয়। আমরা যদি রোগীর খোঁজখবর নেই, রোগী খুশি হবে না বেড়া যাইব, ব্যাগে কয় না। রোগীর যদি ফোন করে খবর লই, রোগী কি বেজা নেবে না খুশি হবে? তো খুশি হলে রোগী আজ প্রোডাক্ট নিছে, কালকে জিজ্ঞাম আপনি ক্লিনিং খাইছেন ঠিক মতন বলছে কি না, পাউডার যদি শুকনা তার রোগীর গ্যাস্ট্রিক আরো যাবে বাড়ে, তাহলে পাউডারটা ভালো মতন বলে কিনা এই খবরটা লওয়া দরকার না। আমরা রোগীর এই তথ্যগুলো আমরা ইয়ে করব, তাহলে করলে এক সপ্তাহ যদি অন টেস্টে যদি আমরা 3,000 টাকা ইনকাম করি, প্রথম মাসে 12,000 টাকা টার্গেট কি আমরা নিতে পারি? 12,000 টাকা ইনকামের একটা প্রস্তুতি নিতে পারি? তাহলে আজকে থেকে আগামী সপ্তাহ পর্যন্ত, এক সপ্তাহের মধ্যে কে কে অন্তত 2 জন রোগী নিয়ে আসবেন? একটু হাত উড়ান তো দেখি। প্রথম তো চেষ্টাই করতে হয়, এরপরে তো সব কিছু হয়। কে কেউ আছে চেষ্টাও করতেন তো কেন? আচ্ছা, আপনারা দেখাই দেন, আপনারা দেখাই দেন যে আপনার রোগী ইংরেজি বেচা বিক্রি করতেন হারেন, এই জিনিসটা আপনারা বুঝাই দেন, জানাই দেন, পরের সপ্তাহে অনুভূতি ব্যক্ত করবেন। আচ্ছা, এটা কি একটা প্রশ্ন করছেন না কি কি করছেন রহিম ভাই? আচ্ছা, আমরা রোগীদেরকে নিয়ে আসেন, রোগীর কাছে বেচার প্রক্রিয়াটা আমরা করে দিব। মাল রিসিভ করার ব্যবস্থা আছে নি? আমরা ডেট ফেল মালের, এটা আপনি একটা প্রশ্ন করছেন, আপনি আমাদের এখন যে প্রোডাক্টগুলো আছে মিনিমাম 1 বছর মেয়াদ আছে, তবে আপনি যদি এরকম কোনো প্রোডাক্ট নেন 6 মাস আগের প্রোডাক্টটা আমাদের কাছে ব্যাক করে দিয়েন, আমরা আপনাকে নতুন আরেকটা প্রোডাক্ট দিয়ে দেবো, বুঝতে পারছেন? তবে ডেট ফেল হয়ে গেলে আইলে এটা আমরা দিতে পারতাম না, বুঝছেন? তাহলে আপনি কি করবেন, প্রোডাক্টটা অন্তত 6 মাস আগে, আমরা কাউকে কম মেয়াদি প্রোডাক্ট দিই না, 1 মাস 2 মাস 3 মাস মেয়াদি কাউকে প্রোডাক্ট দিই না, আপনাকে দিতেছে 2 বছর 1 বছর 1.5 বছর মেয়াদে, তাহলে আপনি ডেট ফেল করে আনি দিবেন, এটা তো কোনো মানে অর্থ হতে পারে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, 5টা। আমরা একেবারে শেষ পর্যায়ে আছে, আমাদের বিজনেস কোঅর্ডিনেটর স্যার মূল্যবান যে দিক নির্দেশনা দিবে আমরা একটু ফলো করবো, আমরা ধন্যবাদ করি। আমাদের প্রোডাক্টটার দাম বেশি না, প্রোডাক্টটা হচ্ছে দামি। এখন দামি জিনিসের দাম কি বেশি হয় না কম হয়? সূত্র কোনটা মনে রাখবেন, প্রোডাক্টটার দামি না দাম বেশি? আমার প্রোডাক্ট দামি, এর জন্য দাম বেশি দিয়ে কিনতে হইব, সোজা ওয়াজ। ঠিক আছে, প্রোডাক্ট কি না দাম বেশি? তো আমি আর কথা বাড়াই কেন, সব কিছু সলিউশন খুঁজতে হইব, বা সমস্যা দেখা যাবে না, সমস্যা থেকে আমরা আগে পাইতাম। হ্যাঁ, এই রিমঝিম বৃষ্টির মাঝে আমরা ডিসিশন নিব, আমরা এই সপ্তাহ আগামী দিনে আমরা কিভাবে কি করব, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা রাখবেন আমাদের বিজনেস কোঅর্ডিনেটর স্যার জনাব জাকির আহমেদ রাজীব ভাই। আমরা জোরদার করজোর দিয়ে এবং আহ্বান জানাচ্ছি ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি তো সবাই? মোটামুটি প্রাকৃতিক দুর্যোগ বাইরে, এর মধ্যেও আমরা আমাদের ওই ইচ্ছা শক্তির কারণে আমরা সবাই যারা উপস্থিত হয়েছি, ইচ্ছা শক্তি আছে বলে উপস্থিত হতে পেরেছি। প্রত্যেকে সবার উদ্দেশ্যে একটা করতালি হবে। যে জানে সে কোথায় যাবে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। আমরা জানি, অবশ্যই এখানে যারা আছে আমরা জানি আমরা কোথায় যাব,
আমাদের রাস্তা কি আমরা চিনি? রাস্তা যদি চেনা থাকে জায়গা কি আমরা বুঝবো না? এখানে বাইক ড্রাইভ করেন কে কে? মোটরসাইকেল। দেখেন আপনি যখন আপনার বাড়ি যান প্রতিদিন, আপনি অসংখ্য চিন্তায় মগ্ন, কিন্তু হুন্ডাটা ঠিকই কোথায় চলে যায়? কারণ সে রাস্তা চেনে। আপনি অ্যাবসেন্ট মাইন্ড থাকেন, আপনি একেবারে অ্যাবসেন্ট মাইন্ড, কিন্তু হুন্ডাটা চলে যাবে বাড়িতে, কারণ সে রাস্তা চেনে। কিন্তু যদি আমরা অচেনা একটা রাস্তা যাই, অ্যাবসেন্ট মাইন্ড থাকলে কি যাওয়া পসিবল হবে? হবে না, কারণ রাস্তাটা আমি চিনি না, জিজ্ঞেস করে টাইম নিয়ে জেনে তারপর আমি আমার নির্দিষ্ট গন্তব্যটা খুঁজে বের করতে হবে। ঠিক সেম আমরা যদি সফলতার রাস্তাটা চিনি তাহলে ইজিলি আমরা চলে যেতে পারবো। আমি আশা করি যদি আমরা আমাদের ভিতর থেকে স্থির থাকি, কনফিডেন্ট থাকি, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের কাছে একটা শীট চলে গেছে, সবাই পাইছেন? আমাদের যে ইকো সফটওয়্যার আছে বা আমাদের যে আউটলেট আছে, এটা প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে সবার? মোটামুটি ধারণা আছে? ইউজ করি তো আমরা নাকি? সাথে ওখানেও আমাদের কিছু প্রাপ্তি আছে, ওই বিষয়গুলো কি আমরা ক্লিয়ার? আচ্ছা আসেন আমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে এই শীটটা আমরা একটু ক্লিয়ার হব। এই শীটটা যদি সোশ্যালের প্ল্যানটা কে কে ক্লিয়ার? এখানে জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজের প্ল্যান, বিজনেস প্ল্যানটা কে কে জানি? মোটামুটি আমরা ক্লিয়ার। বাইনারি থেকে শুরু করে এগুলো তো মোটামুটি ক্লিয়ার সবাই, তাই না? আমাদের ওই ক্লাসটা কিন্তু হয়ে গেছে প্ল্যানের। এখানে যারা আছে তারা ক্লিয়ার না হলে আমাদের ওই ভিডিওটা একটু ভালোভাবে দেখতে হবে। আজকে গিয়েই লিঙ্ক থেকে আবার ওই ভিডিওটা দেখতে হবে যারা যারা আমরা এখনো ক্লিয়ার না। ঠিক সেম আমাদের আউটলেটেরও একটা পরিকল্পনা আছে, প্ল্যান আছে। দেখেন আমরা মূলত কাজ করতেছি সোশ্যালকে উদ্দেশ্য করে, কিন্তু আউটলেটেরটা অটোমেটিকলি সেট আপ হয়ে যাচ্ছে। আউটলেটের ইনকামটা কি অটোমেটিকলি আসবে না? সেট আপ তো হয়েছে সোশ্যাল দিয়ে আমরা করছি। তাহলে সেখানে দেখেন শীটটা সবাই হাতে নেন, আমি একটু বলি মিলিয়ে যান, বাসায় কি এটা আপনারা ভালোভাবে দেখবেন, তাহলে ইকোতেও মজা পাবেন। ইউজার ক্যাটাগরি যেটা গেস্ট ইউজার এবং মেম্বার ইউজার, ক্যাটাগরি দুইটা, একটা হলো গেস্ট ইউজার, একটা মেম্বার ইউজার। মেম্বার ইউজার কারা? যারা আমরা সোশ্যালের আছি তাদের অটোমেটিকলি আইডিটা ইকোতেও সেট করা আছে অটোমেটিকলি। আর যারা গেস্ট, যারা ধরে একটা টুথপেস্টও ক্রয় করে আপনার সাথে যে আসছে, যে সোশ্যালে আইডি নেয়, সে কিন্তু ওখানে আপনার ইয়ে করতে পারবে, ইকোতে রেজিস্ট্রেশন করতে পারবে। এই রেজিস্ট্রেশন কিভাবে করব এটা আমরা দেখাবো। আজকে প্ল্যান ছিল, অনেকে আসতে দেরি করে ফেলছেন, অলরেডি 5টা 15। আমরা যদি একটু দেরিতে ছাড়ি, আপনাদের কি কোনো, বাইরে কিন্তু বৃষ্টি, মানে যদি আমরা জয়েনিংটা ক্লিয়ার হতে চাই, রেজিস্ট্রেশনটা ক্লিয়ার হতে চাই, একটু তো টাইম লাগবে। আপনারা বললে আজকে দেখাবো, নাহলে দেখাবো না, কারণ অন্তত আধা ঘন্টা টাইম লাগবে। যদি আপনারা সবাই সম্মতি দেন তাহলে দেখাতে পারি। হ্যাঁ, বৃষ্টি তো বাইরে আছে। সাথে আপনারা দেখেন আউটলেট ক্যাটাগরি যেটা মাস্টার আউটলেট, রিটেল আউটলেট, হোলসেল আউটলেট। মাস্টার আউটলেট হলো কোম্পানি, রিটেল আউটলেট এখানে যেটা আছে সেটা, এবং হোলসেল আউটলেট হলো আমাদের শোকেজ আউটলেট হবে। আপনারা চাইলে যে কেউ শোকেজ আউটলেট নিতে পারবেন, যেটা মাত্র 60,000 টাকা করে। আপনি যে কোনো জায়গায় রেখে বিজনেস করতে পারেন, সেখানে আপনারা আলাদা কমিশন পাবেন। আর আমরা যারা আছি তারা তো রিটেলার। প্রোডাক্ট অর্ডার সিস্টেম যেটা গেস্ট মেম্বার দুইটাই আমরা অর্ডারটা করতে পারি। ওয়ালেট সিস্টেম যেটা গেস্ট ওয়ালেটটা আমাদেরকে বুঝতে হবে। গেস্ট ওয়ালেট হলো ইকো প্রোডাক্ট, ইপিডাব্লিউ, ওটা সফটওয়্যারে থাকবে ইপিডাব্লিউ। যখন আমরা দেখবো তখন ইকো প্রোডাক্ট ওয়ালেট। আর ইসিডাব্লিউ এটার মিনিংটা হলো ইকো ক্যাশ ওয়ালেট, আমরা উইথড্র করতে পারবো। আর ইপিডাব্লিউ যেটা প্রোডাক্ট ওয়ালেট, সেটা দিয়ে আমরা আবার প্রোডাক্ট রিপারচেস করতে পারবো। ইকো প্রোডাক্ট ওয়ালেট এটা দিয়ে আমরা কী করতে পারবো, এটা দিয়ে আমরা প্রোডাক্ট পারচেস করতে পারবো। মাস্টার ওয়ালেটে যেটা বলে মাস্টার ক্যাশ ওয়ালেট, মাস্টার প্রোডাক্ট ওয়ালেট, এবং রিটেল ওয়ালেট যেটা, সেটা রিটেল ক্যাশ ওয়ালেট, রিটেল প্রোডাক্ট ওয়ালেট। এখানে ডিটেলস আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর আমরা আমাদের ইকো পয়েন্টটা আমরা বুঝবো, একটু দেখলে আমরা বুঝতে পারবো। যেমন ইকো প্রোডাক্টস, মূল্য বন্টন এবং ইকো এর নমুনা। টুথপেস্ট, আমাদের টুথপেস্টটা হলো 140 গ্রামের পাইকারি রেট হলো 250 টাকা, ডিসকাউন্ট হলো 220 টাকা, ডিসকাউন্টে 240 টাকা, আর মেম্বার প্রাইস হলো 220 টাকা। এটা হলো ডিসকাউন্ট প্রাইস যেটা, সেটা হলো গেস্টদের জন্য।
গেস্ট ইউজার যেটা সেটার জন্য ডিসকাউন্ট প্রাইস, আর মেম্বারদের জন্য হলো 220 টাকা করে। তাহলে গাইডের 250 টাকা, আর মেম্বাররা আমরা পাচ্ছি 220 টাকা দিয়ে, আর যারা গেস্ট ইউজার তারা পাবে 240 টাকা। এবং এটাতে ইকো পয়েন্ট আছে 132, এবং এটা এখন থেকে আপনারা এখান থেকে নেওয়ার সাথে সাথে আপনাকে এন্ট্রি করে দেবে। ওকে করে দিলে আপনার আইডিতে সাথে সাথে 10% ইপির উপরে 10% রিটার্ন করবে, মানে ক্যাশব্যাক আসবে যে প্রোডাক্টে আমরা কিনবো সাথে সাথে। এরপরে জেনুইন ফেসিয়াল ওয়াশে ইকো পয়েন্ট হলো 200, মরিচের গুঁড়া ইকো পয়েন্ট হলো 64, দামগুলো লেখা আছে, আমি টেনে যাচ্ছি শুধু। কুমড়া বীজে 100, এরকম এই যে আমাদের যে পরিমাণ কাস্টমার প্রাইস, এটা এমআরপি, ডিসকাউন্ট প্রাইস, মেম্বার প্রাইস এবং ইকো প্রাইস, এই ইকো প্রাইসের উপরেই আমাদেরকে ডিসকাউন্টটা দেওয়া হবে বা আমাদের ক্যাশব্যাক দেওয়া হবে। তাহলে আমাদের যদি টুথপেস্টে সাপোজ ধরলাম আমাদের ফেসিয়াল ওয়াশে ইকো পয়েন্ট 200, তাহলে আমাদের ক্যাশব্যাক কত আসবে? 10%, 20 টাকা। তাহলে আমাদের কিনা পড়তেছে 320 টাকা, আবার আমার ওখানে ক্যাশব্যাক পাচ্ছি 20 টাকা, তার মানে আমার কিনা পড়তেছে কত? 300 টাকা। আবার এটা বাইনারির জন্য কাজ করবে। পরের পেজে আমরা উঠে একটু গেস্ট বেনিফিট। গেস্টের বেনিফিট কী পাবে? এমআরপি মূল্যের চেয়েও কম দামে, ওই যে ডিসকাউন্ট প্রাইসে তারা পণ্য কিনতে পারবে। যে কোনো আউটলেট থেকে যে কোনো একটি পণ্য কিনলে গেস্ট ইউজার আইডিটা ফ্রি। সে একটা টুথপেস্ট ক্রয় করলেও তার কিন্তু গেস্ট ইউজারটা আপনি করে দিতে পারবেন, আপনাকে স্পন্সর করে, আপনার আইডিটাকে স্পন্সর করে। এবং গেস্ট ইউজার আইডি ব্যবহার করে পরবর্তীতে যে কোনো পণ্য পারচেস করলেই এক্সট্রা আরও 5% ক্যাশব্যাক। এটা পাবে কে? গেস্ট পাবে। গেস্টে যখন আইডিটা হয়ে যাবে, সে এই আইডিতে যখনই ওই মোবাইল নাম্বার দিয়ে যখনই ক্রয় করবে, ডিসকাউন্ট প্রাইসে তো পাবেই, সাথে সে ইপির উপরে 5% পাবে। এই জন্যই সে আবার এসে তার মোবাইল নাম্বারটা দিয়ে নেবে, আর যতবারই মোবাইল নাম্বার দিয়ে ততবারই নেবে, ততবারই আপনার ওখানে 10% চলে যাবে, ক্যাশব্যাক চলে যাবে। তাহলে যা ব্যবহার করে পরবর্তীতে যে কোনো সময় আউটলেট থেকে সে যে কোনো ইকো প্রোডাক্ট কিনতে পারবে, ওই যে ক্যাশব্যাক আসতেছে ওই ক্যাশব্যাকটা দিয়ে। সকল ইনকাম ও ক্যাশব্যাক ইকো পয়েন্টের উপর ভিত্তি করে জমা হবে, আইডিতে জমা হবে। মেম্বার বেনিফিট, মেম্বার কি পাবে? সকল জেনুইন সোশ্যাল মেম্বার ইকো মেম্বারে ফ্রিতে যুক্ত হতে পারবেন, কারণ আপনাদের আইডি অলরেডি আছে। যাদের সোশ্যালে আছে তাদের ইকোতে ইকো সফটওয়্যারের আইডি আছে, আমরা একটু পরে দেখবো। আপনার আইডি বলবেন, আমরা খুলে দেখাবো যে আপনার আইডিটা ওকে আছে, হয়তো আপনি সফটওয়্যারে ঢুকেন না, এই সফটওয়্যারটা টোটালি আলাদা। সেক্ষেত্রে প্রত্যেক সোশ্যাল আইডি দিয়ে ইকো সফটওয়্যারে আলাদা আইডি ও পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এটা নেওয়া লাগবে না, করা আছে, এটা আগের পেজ তো এই জন্য বলা আছে। সকল মেম্বাররা স্পেশাল মেম্বার প্রাইসে তুলনামূলক কম মূল্যে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, এটা তো ক্লিয়ার। সকল মেম্বার কম মূল্যে প্রোডাক্ট পারচেসের পরও 10% আলাদা ক্যাশব্যাক পাবেন ইকো পয়েন্টের উপরে। 10% আমাদের মূল টাকার উপরে না, ইকো পয়েন্টের উপরে। সকল মেম্বার গেস্ট ইউজার রেফার করে ওই গেস্ট ইউজারের নিজস্ব পারচেস পয়েন্ট এর উপর আলাদা 5% ক্যাশব্যাক পাবেন, যেটা আপনি নিজে করলে 10% ক্যাশব্যাক আসবে। আপনি যদি একজন গেস্টেই করে তখন আপনার কাছে আসবে 5% আর গেস্ট পাবে 5%। না, তাছাড়াও নিজ বিজনেস টিমের সদস্যদের ইকো প্রোডাক্টস পারচেজের উপর নিম্নলিখিত হারে টিম পারচেজ লিডারশিপ ইনকাম পাবেন, যা প্রতি মাসে নিজ নিজ ইকো অ্যাকাউন্টে জমা হবে। আমরা এখানে বাইনারি সিস্টেমটা দেখি, এমনি তো আমরা রিপারচেজ আমরা ক্যাশব্যাক পাবোই, আর আমরা যদি বাইনারি হয় তখন আমরা কীভাবে পাচ্ছি? 1000 10,000 ইকো পয়েন্ট যখন হবে তখন বাইনারিটা হবে 500। এটা কনজিউমার হওয়ার কারণে কনজিউমারের প্রফিট একেবারেই কম, এটা তো ক্যাশব্যাক দিচ্ছে, যে কারণেই এখানে একটু কম মনে হচ্ছে। কিন্তু যদি সেল বেড়ে যায় তখন ইনকামটা ভালোভাবেই আসবে। 20,000 যখন হবে, লেফটে 20 রাইটে 20, তখন পাবো আমরা 1000 টাকা। 40,000 জমলে বাইনারি পাবো আমরা 2,000, 1 লাখ জমলে ইপি হলে আমরা পাবো 5,000, 2 লাখ ইপি হলে আমরা পাবো 10,000, 4 লাখ হলে 20,000, এবং 10 লাখ যখন হবে তখন আমরা হাইস্ট 50,000 পাবো। আর এটার জন্য আমাকে একটুও ভিন্ন কোনো কাজ করতে হবে না, ওই একই সেটামে যার প্রয়োজনে সে নেবে। শুধু একটা বছর পরে দেখবেন যে যখন আপনার অন্তত 200 লোক আপনার আইডিতে যারা রেগুলার আউটলেট থেকে কেনাকাটা করবে, আমাদের সরিষা তেল, হলুদ, মরিচ, জিরা আরও অসংখ্য প্রোডাক্ট আসতেছে, তখন দেখবেন যে এখান থেকে অনায়াসে আপনি জানবেনও না যে সিস্টেমে
আপনার 10 লক্ষ হয়ে যাচ্ছে এবং 50,000 টাকা মাসে আসতেছে প্রতিটা আইডি থেকে। আইডি যদি বেশি থাকে তাহলে বেশি আসার সুযোগ আছে। এরপরে আউটলেট কমিশন এবং আদার্সগুলো আছে, এগুলো আপনারা পড়ে নিন। আমি বলতে গেলে টাইম লাগবে, আমরা একটু সফটওয়্যারে সরাসরি চলে যাচ্ছি। যেহেতু শিট আছে আপনারা পড়ে নিলে বুঝবেন না, আর যেটা বুঝবেন না আগামী প্রোগ্রামে আমাদেরকে বলবেন, আমরা বলে দেবো। আর ইকো পয়েন্টের তালিকাটা আমরা কিন্তু পিছনে দিয়ে দিচ্ছি, কোন প্রোডাক্টে কত পয়েন্ট ইফি সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই শিটটা একটু ভালোভাবে পড়বেন আপনারা, তাহলে সোশ্যালটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা এখন আমাদের ইকোর পেজে ঢুকবো। এটা হলো আমাদের হোম পেজ। অ্যাড্রেসটা আপনারা একটু লিখে রাখেন, genuineeco.biz। ওই কাগজটার উপরে লিখে ফেলেন genuineeco.biz, GENUINE। হ্যাঁ, লেখা থাকলে ওকে আপনারা খেয়াল করেন। এই পেজে ঢুকলে আমরা ওকে করতে পারবো। এখন আসেন, আমরা প্রথম দেখাবো যে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। নতুন একজন কাস্টমারকে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। এই যে দেখেন এখানে ডাইন পাশে লগ ইনের পাশে রেজিস্ট্রেশন আছে, খেয়াল করছেন? রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করলেই এটা ফর্ম আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটা হলো গেস্ট ইউজারদের জন্য রেজিস্ট্রেশন। তাহলে এখানে আমরা কি করব, ফুল নেম লিখব। দেখা যায়? আচ্ছা, লাস্ট আপনি নামটা এখানে ফুল নেমের জায়গায় আমরা নামটা ফিল আপ করব। ইউজার আইডি, আপনি যে কোনো একটা ইউজার আইডি দিতে পারেন। হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো ইউজার আইডি দিতে পারেন। আপনার সোশ্যালের আইডি দিলে হবে না, সোশ্যালের সাথে মিলে এরকম না। আপনার হ্যাঁ, সিস্টেমটা একটু বুঝে নেন, আপনি পরে করতে পারবেন। তারপর একটা মোবাইল নাম্বার, আপনারা সোশ্যালে ইউজ করেন এরকম কোনো মোবাইল নাম্বার আছে? কার মানে সোশ্যাল ইউজ হয়নি? আচ্ছা, আপনি বলেন। আচ্ছা, আপনার নামই লিখ। আপনার নাম, আপনার ইউজার আইডি দিলাম শরফুদ্দিন সাহেব। আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 01307 83131353 মোবাইল নাম্বারটা দিলাম আমরা। ইমেল আছে আপনার? বলেন। আচ্ছা, আমরা ইমেল দিলাম যে কোনো একটা। এমডি শরফুদ্দিন @1284 রেফারেল আইডি বলেন, আপনার আইডি বলেন, যেটা রেফারেন্স এটা হবে। শুধু শরফুদ্দিন, স্পেলিং বলেন। হ্যাঁ, শরফুদ্দিন 1 2 3 4 5 6। পাসওয়ার্ড 6 পর্যন্ত দিয়ে দিলাম, 1 থেকে 6। আপনারা এখন যারাই ঢুকবেন আপনাদের অটোমেটিকলি পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত এটা দিয়ে ঢুকে যেতে পারবেন। তাহলে দেখেন আমরা কি কি ফিল আপ করলাম। নাম, ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল, রেফার আইডি। কারণ এখানে কোনো প্লেসমেন্ট নেই, প্লেসমেন্টের দরকার নেই। সেট আপ আপনি যেভাবে দেন সেভাবে ওই সোশ্যালে সেট আপেই হবে।
যে কারণে শুধু রেফারেল নাম্বারটা দিলেই হবে, আর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তারপরে এখানে আমরা একটা কন্ডিশনে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। ইমেল ঠিকমতো বলছেন তো না? ইমেল ভুল হলে কেউ চলে গেছে। ইমেল ভুল হলে MD Safuddin SARFUDDIN 1284 কোনো স্পেস নেই আমার কাছে। মেসেজ হবে না। এখানে লাইটটা কি বন্ধ করে দিয়েছেন নাকি? হ্যাঁ, বন্ধ করে দিন। বন্ধ করে দিয়েছেন কেমন? ইমেলটা ডিস্টার্ব করছে, ইমেলটা আবার দিন। ইমেল ছাড়া কি হয় না ভাই? হ্যাঁ, ইমেল ছাড়া হয় না। ইমেল ছাড়া দেখি ইমেল দিয়ে কি হয় কিনা। না, ইমেল ছাড়া হবে না, ইমেল লাগবে। হ্যাঁ, অ্যাকাউন্ট হয়ে গেছে। ইমেল ছাড়া তো আমরা হয় না। সেভ করে ফেল। হ্যাঁ, না, ইমেল লাগছে। দেখেন, ইমেল হওয়ার পরেই আইডিটা হয়ে গেছে, বাট এটা আসছে কেন? আমরা আউটলেট চুজ করে প্রোডাক্টটা অর্ডার করার জন্য। এখানে যখন এটা আসবে ডিস্ট্রিক্টের জায়গায় দেবো আমরা নোয়াখালী, সিটির জায়গায় দেবো আমরা নোয়াখালী। আউটলেট হলো বিসমিল্লাহ ইকো শপ। এখান থেকে নিতে হলে এটা হলো বিসমিল্লাহ ইকো শপ। যে জায়গায় যে এরিয়া যেটা আছে সেটাতে আপনি নিতে পারবেন। এরপরে কনফার্ম করে আমরা যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করে প্রসেসগুলো আমরা দেখে যে কোনো একটা প্রোডাক্ট আমরা অর্ডার করলাম। এটা অর্ডার করার পরে প্রসেস টু চেক আউট, কন্টিনিউ। এরপর এখানে একটা অ্যাড্রেসটা লিখে দিতে হবে।
এটা একবার সেট করে দিলে হলো। Set। তাহলে আমরা এই অ্যাড্রেসটা দেওয়ার পর কোন অ্যাড্রেসে মালটা যাবে, যেহেতু অনলাইন সিস্টেম, এখানে একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউ। এই কন্টিনিউ হওয়ার পরে আমরা এবার এই যে হোম ডেলিভারি না আউটলেট পিক আপ, আপনি আউটলেট থেকে পিক আপ করে এটা দিয়ে দিলেন। কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে অ্যাগ্রি, আর যদি কোনো মেসেজ টেসেজ দেওয়ার দরকার দিলেন। দেখেন এরপর আসবে পেমেন্টের বিষয়। যখন আপনি এই আইডিটাতে পেমেন্ট করবেন তখনই আপনি এটা কাটতে পারবেন। এটা এখানে যদি 160 ওয়ালেট থাকে তখনই এটা অটোমেটিকলি ওকে হয়ে আইডিটা হয়ে যাবে। যতটুকু আসছে ক্লিয়ার? আমরা জাস্ট প্রথম ফর্মটা ফিল আপ করবো, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার পরে আমরা আমাদের কোথায় আউটলেট, নোয়াখালী, তারপরে আমরা বিসমিল্লাহ ইকো শপ চুজ করলাম। চুজ করার পরে কোন প্রোডাক্টটা চুজ করলাম, এরপরে কয়েকটা ধাপ, আমার অ্যাড্রেস, আমার কোথায় পিক আপ করবে, কয়েকটা ধাপ দিয়ে একটা পর একটা অটোমেটিকলি আসবে। একবার দেখলে আপনারা পারবেন। আর যখন আপনার এখানে ওয়ালেট থাকবে, আপনারা যখন এখানে যে কোনো জিনিস পারচেস করবেন, ওখানে যে আপনারা পেমেন্ট করে দিয়েছেন তখনই আপনার আইডিতে ওয়ালেটটা দিয়ে দেবে। আপনি এটা কনফার্ম করতে পারেন। প্রথমবার আপনি হেল্প নেবেন, পরে আপনার এখানে আপনি আগে অগ্রিম কিনেও রাখতে পারেন না ওয়ালেটটা, অথবা আপনার যখন ক্যাশব্যাক আসবে এটা দিয়ে আপনি আবার প্রোডাক্টটা কাটতে পারতেছেন। যেটা ক্যাশব্যাক আসতেছে, যে গেস্ট বা যেই নেক না কেন আপনার স্পন্সর হিসেবে যে ক্যাশব্যাক আসতেছে সেটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে, আপনি কেটে ফেলতে পারবেন। তাহলে আমরা আরেকবার দেখলে এটা করতে পারবো, রেজিস্ট্রেশনটা করতে পারবো। মানে এটা হলো পড়ে একদমই সোজা, শুধু সিস্টেমটা দেখাচ্ছি কোথা থেকে কোথায় যাবেন। আপনি যখন কাজ শুরু করবেন সোজা, শুধু আমরা এখন এখানে ফেকে পেমেন্ট করে দিলে এটা ওকে। তাহলে আমরা এখন একটা আইডিতে ঢুকে দেখবো যে কীভাবে আমরা আইডিতে করবো, সাইন ইন করবো। এখানে আইডিটা কিন্তু হয়ে গেছে, আমরা লগ আউট করে দিচ্ছি। শুধু কনফার্ম হয়ে গেলে তবে আমরা প্রোডাক্টটা যদি কনফার্ম করি, এখন আমরা যে কোনো একটা আইডিতে প্রবেশ করব। কারো আইডি মনে আছে? সহজ একটা আইডি বলেন। সোশ্যালের আইডি আবু সাইদ ABU, আবু সাইদ SAYED, আবু সাইদ। ও স্পেস নাই না, একসাথে ইউজার নেম একসাথে, স্পেসটা থাকার কথা। আচ্ছা আমি সহজ একটা দিয়ে দিচ্ছি, নোয়াখালী। নোয়াখালী পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। দেখেন আমরা ঢুকে গেলাম। আপনার এখানে এই যে ওয়ালেটে, পি ওয়ালেটে কত আছে দেখাচ্ছে, এখানে কত আছে 40,000। সি ওয়ালেটে, পি ওয়ালেটটা দিয়ে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন, সি ওয়ালেটটা আপনি ক্যাশ করতে পারবেন। এই যেখানে লাস্ট কত টাকা প্রোডাক্ট ক্রয় করা আছে, কত টাকা রিচার্জ করা হয়েছে, এটাও দেখানো হয়েছে। এই যে সোয়াপ ওয়ালেট যেটা, এটা হলো আপনি সি থেকে পিতে নিতে পারবেন, মানে নিজ অ্যাকাউন্টের মধ্যে আপনার ক্যাশে আছে, এটা থেকে আপনি পিতে নিতে পারবেন। আর ট্রান্সফার যেটা, এটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে নিতে পারবেন। আপনি উঠাতে যাচ্ছেন, ট্রান্সফার করতে যাচ্ছেন, এটা যে কোনো কারণে নিতে। আর এখানে ঢুকে আপনি দেখবেন যে ড্যাশবোর্ড, এগুলো একটু চেক করবেন, তাহলে ডিটেলস ক্লিয়ার হবেন। এখন দেখেন আমি এই নোয়াখালী থেকে আমি এটা পারচেস করতে চাই, তাহলে আমি কী করবো? আমরা যারা ডিস্ট্রিবিউটর আছে তারা কীভাবে পারচেস করবো? তারা ঠিক আইডিতে ঢোকার পরে যে উপরে দেখেন ডিস্ট্রিক্ট লেখা আছে, হ্যাঁ, এই ডিস্ট্রিক্টের এখানে গিয়ে আমরা নোয়াখালী চুজ করলাম। যারা আমরা ডিস্ট্রিবিউটর আছি, যারা আমরা পারচেস করব, আমার কোনো প্রোডাক্ট দরকার,
নোয়াখালী, এখানে আমি নোয়াখালী ক্লিক করলাম, এখানে অটোমেটিকলি চলে আসবে বিসমিল্লাহ ইকো শপ। যদি আমরা চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে এখানে আপনি অল প্রোডাক্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন আমরা কী করলাম, একটা তালবিনা ধরলাম, আমি এটা তালবিনা নিলাম, তালবিনা চুজ করলাম। এটা নেওয়ার পরে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট হওয়ার পরে যদি আমার আর প্রয়োজন না হয়, প্রয়োজন থাকলে আমি এখান থেকে চুজ করলাম, প্রয়োজন না হলে এটাকে ক্রস করে দিলাম। এরপর আসি এখানে শপিংয়ের একটা ইয়ে দেখা যাচ্ছে না, আমরা এখানে আসি ক্লিক করলাম। প্রসেস টু চেক আউট, আমি কি করলাম, দুইটা তালবিনা নিলাম। যদি আমার একটা প্রয়োজন হয় আমি একটাকে মাইনাস করে দিলাম। এরপরে কন্টিনিউ টু শপিং, এখানে মাই কোড শপিং ইন অফ ডেলিভারি ইন অফ পেমেন্ট কনফার্ম, এই 5টা ধাপ আমাকে অতিক্রম করতে হবে। এরপর কন্টিনিউ টু, ওইখানে আমাদের অ্যাড্রেসটা একবারই প্রতি আইডিতে সেট আপ করতে হবে। বাংলাদেশ স্টেট নোয়াখালী, আমরা অ্যাকুরেটলি দিয়ে আমরা সেভ করে ফেললাম প্রতি আইডিতে একবার করে, এরপরে আর দ্বিতীয়বার লাগবে না। এরপরে দেখেন অ্যাড্রেসের পাশে একটা ক্লিক করার জায়গা আছে, এটা না করলে কিন্তু হবে না, এখানে একটা ক্লিক করতে হবে। করার পর আপনি যদি চেঞ্জ করতে চান অ্যাড্রেস, এখানে এসে চেঞ্জ করা যাবে। এখন আমরা কন্টিনিউ টু ডেলিভারি, এবার ডেলিভারিতে গেলাম। যাওয়ার পরে আমাদের কি, আমরা বাসায় ডেলিভারি দেবো নাকি আমাদের আউটলেট থেকে নেবে, এটা একটু ক্লিক করতে হবে। করার পরে আমরা কন্টিনিউ টু পেমেন্ট করার জন্য গেলাম। দেখেন এর আগের বার এই অপশনটা আসে না, ইনসাফিসিয়েন্ট আসছে, ওখানে কোনো অ্যামাউন্ট ছিল না, এই জন্য। এবার আমি এখানে দেখলাম কত, আমার 255 টাকা আসছে। এখন পে উইথ ওয়ালেট, তার আগে এখানে অ্যাগ্রি এটা দিতে হবে। এরপর পে উইথ ওয়ালেট আমি পেমেন্ট করে দিলাম। কনফার্ম। এই যে অর্ডার সামারি, আমার নাম কি এবং কত টাকা দিয়ে, ঠিক আছে, ডিটেলস, এই যে 250, এটা আমরা প্রিন্টও দিতে পারি। এটা আমরা যে কোনো তাদের প্রিন্ট দিয়েও সাথে নিয়ে, যদি আমি কেটে ফেলি প্রিন্ট দিয়ে সাথে নিয়ে আসলে যে আউটলেট থেকে সেখান থেকে মালটা আমরা নিয়ে যেতে পারবো, নিজেই আমি কাজটা করে প্রিন্ট দিয়ে নিয়ে আসতে পারি। আমার ডিস্ট্রিবিউটার আইডি থেকে যা করার কমপ্লিট, শুধু এটা নিয়ে যে আমি এই জায়গা থেকে কাটছি, এখানে আউটলেটে আসলে আপনি নিজে করে আসলেও এটা দিয়ে দেওয়া হবে। তাহলে এটা পারবো আমরা, একবার আপনি প্র্যাকটিস করলেই পারবেন। আমাদের যে অ্যাড্রেসটা আছে এখানে একটু প্র্যাকটিস করলেই পারবেন। আজকে একটু প্র্যাকটিস করুন ওই অ্যাড্রেস ধরে। এখন আপনি দেখবেন যে এই আইডিতে ঢুকে, আপনার আইডিতে ঢুকে পাসওয়ার্ড কত দিবেন, 1 থেকে 6 পর্যন্ত, এটা পুরো সেট আপ আছে। আপনার সোশ্যাল আইডি দিয়ে 1 থেকে 6 পর্যন্ত দিবেন। দেওয়ার পরে আপনি ঢুকে এগুলো আপনার চেক করবেন। আমরা এটার বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আগামী প্রোগ্রামে কথা বলবো, যেহেতু আজকে টাইম কম। আজকে আমরা দেখাবো, দেখেন সোশ্যালে, আর এই শিটগুলো ফুটবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। সোশ্যালে আমাদের যে নতুন সফটওয়্যারটা হচ্ছে, আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনারা ওটা পাবেন। সেটার একটু হোম পেজটা আমরা একটু দেখি। কারণ কি, আমাদের টোটালি 25 সালে আমরা দেশের বাইরেও বিজনেস শুরু করতে যাচ্ছি, একেবারে ইন্টারন্যাশনালি পর্যায়ে। আমরা এখন ফর্ম এন্ট্রি করতে গেলে টোটালি আমাদের কান্ট্রি চাইবে, আমরা কি বাংলাদেশের না সৌদি আরবের, এই অপশনগুলোও থাকবে। তাহলে আমাদের এই পেজটার হোমটা আমরা দেখবো যে কীরকম হচ্ছে। সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা এটা পেয়ে যাবো, তখন ইউজ করবো। আজকে আমি সোশ্যালটা করানোর কথা ছিল, যেহেতু আমাদের 10 দিন পরে সফটওয়্যার চেঞ্জ হচ্ছে, ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে, তাহলে আগেরটা দেখে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা পরের সপ্তাহে যেটা আমাদের নতুন করে দেবে সেটা দিয়ে আমরা করবো। এই অ্যাড্রেসে এখনও আমরা বলা ছাড়া কেউ ট্রাই করবেন না, কাজ চলতেছে, বাট আপনাদেরকে দেখাচ্ছি।
এটা হলো হোম পেজ। যখন যে অফার টফার থাকবে সে অফার নিয়ে এখানে সামনে হাইলাইটস করা হবে। হোম পেজে সকল ক্যাটাগরি অনুযায়ী সিস্টেমগুলো থাকবে, প্রোডাক্টগুলো, এভরিথিং প্রোডাক্টগুলো হোম পেজে থাকবে। এরপরে আমরা এখানে ফর্ম এন্ট্রি করার সিস্টেমটা একটু ডিফারেন্ট। এই যে ইউজার লগিংয়ের এখানে এসে আমরা আগে যে সিস্টেমে করতাম সেখানে না, আমরা সাইন ইনের নিচে এখানে দেখেন একটা সাইন আপ আছে, মুজিব সাহেব দেখছেন, এটা সাইন আপ আছে। এই সাইন আপে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে, মানে আমাদের ফর্মটা চলে আসবে। এই জায়গায় আমরা ডাটা এন্ট্রি করে এরপর আমরা স্টকিস চুজ করব। এটা হলো আমরা ফর্ম যখন এন্ট্রি করবো এই পেজে করব। ভিতরে এখনো অনেকগুলোর কাজ চলতেছে। এই যে লগ ইন, এটা হলো সোশ্যালের। এখন এখানে আইডি আমরা আমাদেরটা দিলে এখন হবে না, এখন অ্যাডজাস্ট করে নাই, কাজ চলতেছে, টোটালি ডিফারেন্ট। এবং এই যে আপনার স্টকিস্ট অথবা ডিলারে ঢোকার জন্য এখন ভেন্ডর লগইন, মানে ভিতরের কাজগুলো খুব সুন্দর। আশা করি আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ আমরা আপনাদেরকে পুরো ক্লিয়ার বুঝিয়ে দিতে পারবো। এবং একবার দেখে নিলে এটা একেবারে অ্যামাজন আলিবাবা স্টাইলে অনেকগুলো অপশন আসতেছে। আপনি আপনার সকল বিষয় চেকিংয়ের জন্য সুন্দর অপশন আসতেছে, পুরো পেজগুলো রেডি করা হচ্ছে। তো যাই হোক, সফটওয়্যার নিয়ে বাকি বিষয়গুলো আমরা পরের সপ্তাহে কথা বলবো, যেহেতু আজকে সময় কম। আমাদের ওয়েলনেস প্রোগ্রাম নিয়ে কথা হয়েছিল। আমাদের আগামী 13 তারিখে নোয়াতে আমাদের ওয়েলনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আর আমাদের এই ব্যবসায়ের প্রাণ হলো ওয়েলনেস। আপনার যতজনকে আপনি অফার করতে পারতেছেন না, যতজনকে আপনি আনতে পারতেছেন না, তাদেরকে যদি আপনি ওই ওয়েলনেসে নিয়ে আসেন, তাহলে তারা সুস্থতার বার্তাগুলো শোনার পর, আপনারা এখানে কি সবাই ওয়েলনেস প্রোগ্রাম করছেন? আমাদের যে ওয়েলনেস প্রোগ্রামটা হয়েছে, ওয়েলনেস প্রোগ্রামের গুরুত্বটা তো আমরা বুঝি। বিশ্বাস করেন, যদি আপনারা প্রত্যেকেই অন্তত 20 জন করে ইনভাইট করতে পারেন, ওই 20 জন থেকে আপনার বিজনেস ডেভেলপ হওয়া শুরু করবে। কারণ আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি এরকম একটা ওয়েলনেস প্রোগ্রাম থেকে, নিজের জন্য সিদ্ধান্তটা নিয়েছি। তো আমাদের 13 তারিখ হবে নোয়াতে এবং 12 তারিখ হবে লক্ষ্মীপুর। যদি লক্ষ্মীপুরে কেউ থাকে আপনারা লক্ষ্মীপুরে অ্যাটেন্ড করাতে পারেন, এবং নোয়াতে থাকলে তো আপনারা এখানে করাবেন। এবং সাথে এটার জন্য 500 টাকার এমআরপি রেটে প্রোডাক্ট নিলে ওই রিসিপ্টটা দিয়ে এখান থেকে টিকিটটা নিয়ে যেতে পারবেন। এটার জন্য এক্সট্রা কোনো টাকার দরকার, আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। শুধু জাস্ট হয়তো পিপিটা অ্যাডজাস্ট করা যাবে না, আপনি প্রোডাক্ট নিয়েই কিন্তু ওয়েলনেসে অ্যাটেন্ড করাতে পারবেন। সাথে আমাদের যদি বিজনেসটাকে ভালোভাবে শিখতে চাই, উদ্যোক্তা ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রামটা আমাদের 23, 24, 25, 26 যারা আগে প্রি পেয়ে থাকে, যদি কোনো অফারের সাথে পান, তারা আপনাদের সিট জমা দিয়ে নামটা বুকিং দিয়ে দিয়ে। আর যদি কেউ এমনি করতে চান, তাহলে 3000 টাকার এমআরপি রেটে প্রোডাক্ট ক্রয় করলে আমরা উদ্যোক্তা ফাউন্ডেশন ট্রেনিংটা করতে পারবো। কারণ বিজনেসের জন্য এই 3 দিনের উদ্যোক্তা ফাউন্ডেশন ট্রেনিংটা খুবই দরকার, যদি আমরা ব্যবসা ভালো করতে চাই। তাহলে এটা হলো 23, 24, 25, 26, সরি 23, 24, 25। এরপর আমাদের 26, 27, 28 কক্সবাজার প্রোগ্রাম। যারা ইতিমধ্যে আপনারা আনন্দ প্যাকেজ অথবা আমাদের দুইটা প্যাকেজের সাথে গোল্ড প্যাকেজের সাথে, 2টা গোল্ড প্যাকেজ যারা কেটেছেন আইডি থেকে, তারা কক্সবাজার প্রোগ্রামটা পাবেন। তাদের হলো 26, 27, 28। আর যারা 4টা কেটেছেন, তার মানে বিমানে করে ট্যুরটা পেয়েছেন, তাদের ট্যুরটা হলো 2, 3, 4, 5। তাহলে যদি এখানে কেউ থেকে থাকেন, আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়ে আমরা এর মধ্যে রেডি করে ফেলবো। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো ওয়েলনেস প্রোগ্রাম জন্য প্রস্তুতি নেওয়া। আর 6 তারিখে আমরা যারা এখানে স্বপ্নপূরণ প্যাকেজটা করে বা স্পন্সর করে আমরা আমাদের উমরার জন্য রেডি হচ্ছি, তাদের 6 তারিখে প্রোগ্রাম 2:30 থেকে ঢাকায় প্রোগ্রাম। আর যারা যারা নতুন করে কাটবো, তারাও এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারবে। আমি বিশ্বাস করি যদি আমরা শুরু করি, 1 বছরের মধ্যে উমরা করাটা একদমই ইজি। এই যে প্রোডাক্ট, এটা যদি আমরা পুরো স্কিল হই, এই প্রোডাক্ট সেল করা কোনো ব্যাপার না, পারবো করতে ইনশাল্লাহ। তাহলে আমরা 6 তারিখের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করবো, যারা এখনও করিনি, নতুন করে হয়নি। এবং 13 তারিখে যদি আপনার বিজনেসটা ডেভেলপ করতে চান, অন্তত 20 জন টার্গেট করে জাস্ট প্রোডাক্ট অ্যাডজাস্ট করে আপনারা অ্যাটেন্ড করান, দেখবেন ওখান থেকে 10 জনও যদি সিদ্ধান্ত নিই কি আমাদের সেলের জন্য হবে না, শুরুটা করতে হবে। তো যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেছে না, আমাদের সময় শেষ পর্যায়ে, আজকে আর বাড়াবো না। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের
আমাদের আজকে যে সফটওয়্যারটা দেখাচ্ছে এটাকে আপনাদের উপকৃত হবেন কিনা? এই যে অনেকের মেমো আমার কাছে জমা রয়েছে, আবার আপনাদের কাছে অনেকের মেমোগুলো জমা রয়েছে, কীভাবে পোস্টিং দিন? তো স্যার কোন তারিখ থেকে মেমোগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি? ডিসেম্বর 1 তারিখ। ডিসেম্বর 1 তারিখ থেকে যাদের সোশ্যালের যত রকমের মেমো আছে এগুলো সংরক্ষণ করবেন এবং পর্যায়ক্রমে আপনাদের যার যার মেমো আমরা সেই হিসাবে আইডিতে পোস্টিং দিয়ে দিব, ওইভাবে আমরা সকল সুবিধাগুলো ভোগ করবো বা বুঝে নিব। তো আমরা আর কথা বাড়াবো না। বিশেষ করে ওয়েলনেস প্রোগ্রাম, যে সুস্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম নোয়া কনভেনশন হল সেন্টারে, চিনেন তো সবাই? আমাদের রিসিপ্টগুলো অ্যাডজাস্ট হবে ডিসেম্বর, মানে 2023 সালের ডিসেম্বর 1 তারিখ থেকে। 23শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর থেকে যত মেমো আছে সমস্যা না, আপনি বললে কত তারিখে মেমো দিয়ে দেবে। তারিখটা তো মনে আসেনি। 15 তারিখে আর কি মনে আছে না। তারিখে কেউ মনে রাখছে? আপনারা কোন সব মাসে যায় একটু থাকবেন, দাঁড়ায়? যদি থাকে লেখা একদিনের মধ্যে দেখা মেমো এনে আনি দেন না, যেভাবে হোক। বুঝছেন? আর যাদের কাছে, যারা আমার কাছে দিয়েছেন, আমার কাছে মানে সংরক্ষণে আছে, আপনারা বুঝে নেবেন। কোনো কিছু বুঝ না হলে বারবার বুঝবেন, এটা হচ্ছে সোজা কথা, ঠিক আছে? আর ওয়েলনেস প্রোগ্রামের বিষয়ে বলি, এখানে ওয়েলনেস প্রোগ্রাম করেন না এরকম কে কে আছেন? মানে আমাদের ভালো স্বাস্থ্য প্রোগ্রাম যে ইয়েটা, এটা কে কে করেন না? একজনে করেন না। তার মানে এই ওয়েলনেস প্রোগ্রামটা করবো আমরা নোয়া কনভেনশন হল সেন্টারে। এখানে শর্ত কি, এটা কি জানেননি আপনারা? ক্লিয়ার? 500 টাকার এমআরপি মূল্যের পণ্য ক্রয় করতে হবে। আমাদের ইকো প্রোডাক্ট 500 টাকা এমআরপি মূল্যে পণ্য ক্রয় করলে একটা টিকিট পাবে। টিকিটের এগেইনস্টে হ্যাঁ সোশ্যাল প্রোডাক্ট, এবং এই 500 টাকার জন্য একটা টিকিট। প্রোডাক্টটা পেয়ে যাবেন, ইচ্ছা করলে মানে আজকে থেকে আপনারা এটা নেওয়া শুরু করতে পারেন। এমআরপিতে প্রোডাক্ট নেন, নিয়ে মেমোটা রেখে দেন, পরবর্তীতে আপনি একটা টিকিট বুঝে নেবেন একজন 500, এবং প্রোডাক্ট পেয়ে গেলেন। আর ওইখানে দুপুরবেলা খাবারের ব্যবস্থা আছে, আপনার পছন্দ অনুযায়ী যেটা নেন। আবার একটা কথা, আপনি 10টা নেবেন, আপনার নেত্রী 10টা নেবেন, আপনার পছন্দ অনুযায়ী এমআরপি হিসাব করে 10টার জন্য যেটা ভালো লাগে, যে পণ্য ভালো লাগে এটা নেন। ফিক্সড, কিন্তু একটা নিতে গেলে তো 500 টাকা দিয়ে নিতে পারতেছেন না, কিন্তু 5টা একসাথে নেবেন, তাহলে 2500 টাকার প্রোডাক্ট আপনার চয়েস করে যেটা ভালো লাগে সেটা নেন। তাহলে ক্লিয়ার? উপকার হবে তো? তাহলে আপনারা যত দ্রুত আগে আসলে আগে পাবেন। এই সিস্টেমে আমরা আমাদের ইয়েগুলো সংগ্রহ করবো, টিকিটগুলো সংগ্রহ করবো। কথা দীর্ঘায়িত করবো না আজকের জন্য। এখানে আমাদের প্রোগ্রাম সমাপ্ত। সবাই বসেন, সবার জন্য নাস্তা আপনারা গ্রহণ করবেন।